বুকপ কেটে লুকানো চাঁদ। জেরিন আক্তার নিপা। পর্ব 11 থেকে 20। ঘুম ভাঙলে স্নেহা চোখ খোলার আগে মাথা চেপে ধরল। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আহ, মাথায় এত যন্ত্রণা হচ্ছে কেন? কেউ কি আমার মাথার দেয়ালে ঠুকে দিয়েছে? স্নেহা ধীরে ধীরে চোখ খুলে চোখের সামনের সবকিছু অচেনা ঠকতে তাড়াক করে উঠে বসল। মাথার যন্ত্রণার কথা ভুলে গিয়ে আশেপাশে দেখে বুঝতে চেষ্টা করলো কোথায় আছে সে। রাতে কি হয়েছিল তার সাথে? বন্ধুদের সাথে নাইট ক্লাবে গিয়েছিল। সেখানে সাহিল তাকে জুস খেতে দিয়েছে। তারপর আর কিছু মনে নেই। ওই জুসে কি কিছু ছিল? নো নো নো। স্নেহা বুঝতে পারছে না এটা কার বাড়ি, কোথায় আছে সে, রাতে তার সাথে কি কি ঘটেছে। নিজের দিকে তাকালো স্নেহা। না, জামাকাপড় ঠিকই আছে, রাতে এগুলোই পরা ছিল। কিন্তু সে এখানে কিভাবে এসেছে, কার সাথে এসেছে? তখনই রুমের একপাশে ডিভানের দিকে চোখ খেলে স্নেহা চেঁচিয়ে উঠল। চেঁচিয়ে উঠেও মুখ চেপে ধরল। একটা লোক উপর হয়ে শুয়ে আছে, 2 পা অর্ধেকটা বাইরে ঝুলছে। কে এটা? তার সাথে একই রুমে একটা পুরুষ মানুষ। সারারাত কি লোকটা তার সাথেই ছিল? স্নেহা আর ভাবতে পারল না। 2 চোখ উপচে পানি পড়তে লাগলো। মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বাড়িতে সবাইকে মিথ্যা বলে নাইট ক্লাবে যাওয়ার শাস্তি আল্লাহ তাকে দিয়েছে। স্নেহা টলতে টলতে উঠে দাঁড়ালো। লোকটা যেই হোক সে জানতে চায় না, আর না জীবনে কখনো লোকটার মুখোমুখি হতে চায়। কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোলো। চলে যাওয়ার আগে একবার ফিরে তাকালো। ডুকরে কেঁদে উঠেও মুখ চেপে ধরল। কাল রাতে হয়তো এই লোকটা তার সাথে অনেক কিছু করেছে। সে অপবিত্র হয়ে গেছে। স্নেহা আর দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে যেতে চাইল। দরজা খুলে বাইরে বেরিয়ে হুচক খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে শব্দ করে কেঁদে ফেলল। আর এসব কিছু তাজওয়ার সিসিটিভি ফুটেজ দেখছে। ঘুম ভেঙে মেয়েটাকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পাগল মেয়ে কাল সারারাত কি যন্ত্রণায় না দিয়েছে। এক রাতে হাত জ্বালিয়ে খেয়েছে। বোম মেরেও পেট থেকে ঠিকানা বের করানো যায়নি। ঠিকানা ছাড়া একে রাস্তায় ফেলে আসতে হতো। তার তো আবার ভালো মানুষই দেখানোর জন্য কুরকুরি উঠেছিল, তাই নিজের সাথে নিয়ে এসেছে। শুধু তো নিয়ে আসেনি, ঘুমানোর জন্য তার প্রিয় বিছানাটাও ছেড়ে দিয়েছে। ঘুম থেকে উঠে তার নিজের মনেও কৌতূহল জাগল। সকালে নিশ্চয় নেশা ছুটে গিয়েছিল। নিজেকে অচেনা জায়গায় একটা পুরুষের সাথে দেখে কেমন প্রতিক্রিয়া হয়েছিল এটা দেখার জন্যই কন্ট্রোল রুমে চলে এসেছে। এই বাড়িতে তার নিজের বেডরুমেও সিসি ক্যামেরা লাগানো। ফ্রিজ থেকে বের করে আনা ঠান্ডা জুস খেতে খেতে এতক্ষণ পাগলের কানকাহিনী দেখল। যেমনটা অনুমান করেছিল, রাতে কি হয়েছিল জানার চেষ্টা না করতেই কেঁদে কেটে মরে যাওয়ার দশা। গাধা মেয়ে তাকে ডাকলেই পারত। সে বলে দিত রাতে কি হয়েছে। সন্দেহ ক্লিয়ার করে গেলি না মেয়ে। এখন তোর সাথে কি হয়েছে ওসব ভেবে ওভারথিংক করতে করতে জীবনের সুখশান্তি নষ্ট করে ফেলবি। গাধা, আমার সত্যিই তোর সুযোগ নেওয়া উচিত ছিল। এতে তোর মতো বেকুবের অন্তত একটা শিক্ষা হতো। রাস্তায় বেরিয়ে স্নেহা বুঝতে পারছে না সে কোথায় যাবে। আশেপাশে তাকিয়ে সবকিছু অচেনা লাগছে। তারপরও কাঁদতে কাঁদতে ছুটে চলছে। চারপাশের শব্দ, গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। চোখের পানির জন্য সামনের সবকিছু ঝাপসা হয়ে এসেছে। কাল রাতে তার সাথে কি হয়েছে? কে ওই লোক? সে কিভাবে ওই বাড়িতে গিয়েছে? তার বন্ধুরা কোথায় ছিল? এসব ভাবতে ভাবতেই এক সময় হোঁচট খেয়ে পড়ে গেল। হাঁটু ছিঁড়ে গিয়ে পাজামার কাপড় লাল হয়ে উঠল। এই আঘাতের দিকেও তার খেয়াল নেই। সে পারলে তার পুরো দেহটাকে কেটে টুকরো টুকরো করে ফেলত। এই শরীর তার কাছে আর নিজের বলে মনে হচ্ছে না। সে জানে না কে তাকে ছুঁয়েছে, কতজন ছুঁয়েছে। মাথার ভেতরে হাতুড়ির মতো আঘাত করছে। স্নেহা চেয়েও কান্না থামাতে পারছে না। রাস্তায় বসে কাঁদতে কাঁদতেই বড় ভাইয়ার বলা কথাটা মনে পড়ল। তোর উপর আমার বিশ্বাস আছে। সে ভাইয়ার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। ভাইয়ার বিশ্বাস ভেঙে নাইট ক্লাবে গিয়েছে। একটা মেয়েকে এভাবে রাস্তায় বসে কাঁদতে দেখো পথচারী মানুষ কৌতূহল নিয়ে তাকাচ্ছে। একজন মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? স্নেহা মুখ তুলে তাকালো। তার চোখ লাল হয়ে ফুলে উঠেছে। ঠিকমতো তাকাতেও পারছে না। তিরতির করে ঠোঁট কাঁপছে। মুখ দিয়ে কোন শব্দ বেরোচ্ছে না। সমস্ত শব্দ গলায় আটকে গেছে। ড্যাশ 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 ড্যাশ। সেদিন সেহনাত দুজনকে বন্ধু পাতিয়ে দেওয়ার পর দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছে। ক্লাসের ফাঁকে সূর্য স্নিগ্ধকে জিজ্ঞেস করল, নাড়ু খাবি? নাড়ু কি? তুই কখনো নাড়ু খাসনি? সূর্য হাসি দিয়ে জিজ্ঞেস করল। ব্যাগ থেকে টিফিন বক্স বের করে স্নিগ্ধকে নাড়ু খেতে দিল। কেমন? স্নিগ্ধ খেতে খেতে একটু ভেবে মুখে হাসি ফুটিয়ে বলল, মজা, আমার দিদা বানিয়েছে। সূর্য গর্ব করে বলল। তৃতীয় ক্লাসটা সেহনাতের ছিল। সেই ক্লাসে এলে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে তাকে সালাম দিল। সেহনাত মুচকি হেসে সালাম নিয়ে সকলকে বসতে বলল।
সে ক্লাস নেওয়ার মাঝে একবার স্নিগ্ধর দিকে তাকালো। ছেলেটা খার, গলা চুলকাচ্ছে। সেহনাত জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন স্নিগ্ধ? চুলকাতে চুলকাতে অস্থির হয়ে উঠেছে স্নিগ্ধ। চুলকাচ্ছে ম্যাম। সেহনাত স্নিগ্ধর কাছে উঠে এলো, স্নিগ্ধর ঘাড়ের দিকে তাকিয়ে আটকে উঠল। ছেলেটার শরীর অস্বাভাবিক লাল হয়ে উঠেছে, ফুলেও গেছে মনে হচ্ছে। সেহনাত ধারণা করেন নিল স্নিগ্ধ হয়তো বাড়ি থেকে অ্যালার্জি জাতীয় কিছু খেয়ে এসেছে, যে কারণে অ্যালার্জি ফুটে গেছে। ছেলেটার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার আগে দ্রুত কোন ব্যবস্থা নিতে হবে। সেহনাত অবিলম্বে অফিসের দিকে ছুটে গেল। প্রিন্সিপাল ম্যামের কক্ষে প্রবেশ করে জানালো, ম্যাম, স্নিগ্ধর শরীরে অ্যালার্জি ফুটেছে। ওর বাবা বা পরিবারের কাউকে কল করুন। প্রিন্সিপাল ম্যাম চিন্তিত হয়ে সঙ্গে সঙ্গে ফোন হাতে নিলেন। শেহরান তখন দলীয় নেতাদের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিল। মিটিংয়ের মাঝে ফোন বেজে উঠলে সে নিজেও কিছুটা বিরক্ত হলো। কিন্তু স্নিগ্ধর প্রিন্সিপাল ম্যামের নাম দেখে মিটিংয়ের মাঝেই কল রিসিভ করল। ওপাশ থেকে ম্যাম কিছু জানালে শেহরান মাঝ মিটিং থেকেই উঠে গেল। বেরিয়ে যাওয়ার আগে ছোট্ট করে জানিয়ে গেল, আমার ছেলে অসুস্থ, দুঃখিত। শেহরান গাড়িতে বসে ফুল স্পিডে স্কুলের দিকে ছুটল। পথভর ফোনে প্রিন্সিপাল ম্যামের সাথে স্নিগ্ধর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকল। শেহরান হয়তো 30 মিনিটের পথ 10 মিনিটে এসেছে। সে গাড়ি থেকে নেমে ছুটে স্কুলের ভেতর ঢুকল। স্নিগ্ধর অবস্থা ততক্ষণে আরও খারাপ হয়েছে। শরীরের লালচে ভাব ফোলা বেড়ে গেছে। স্নিগ্ধ সেহনাতের কোলে মৃদু কাঁপছে। তার ছোট্ট হাত অস্থিরভাবে খাড়ে কষছে। সেহনাত স্নিগ্ধকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। স্নিগ্ধ বিড়বিড় করে ডাকছে, মাম্মা। শেহরান অফিস রুমে পা রেখে এই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে গেল। দৃশ্যটা তার জন্য নতুন। তার ছেলে অন্য কারো কোলে, অন্য কেউ তার ছেলেকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। শেহরান ছুটে গিয়ে ছেলের কাছে বসল, স্নিগ্ধকে নিজের কোলে নিয়ে আসতে চাইল। কিন্তু স্নিগ্ধ সেহনাতকে ছাড়ছে না। সে আবার ডেকে উঠল, মাম্মা। স্নিগ্ধর এই অবস্থার জন্য সেহনাত ওর বাবাকেই যেন দায়ী করল। লোকটার উপর তার এত রাগ কেন লাগছে নিজেও বুঝতে পারছে না। সে রাগ নিয়ন্ত্রণ করে কঠিন চোখে শেহরানের দিকে তাকিয়ে বলল, একটা মাত্র ছেলে, তারও ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারেন না। শেহরান বোকার মতো সেহনাতের দিকে তাকিয়ে আছে। এমন একটা অভিযোগ শুনে রাগ হওয়ার বদলে সে অবাক হয়েছে। নিজের ছেলের খেয়াল রাখতে পারে না সে। স্নিগ্ধ ক্ষীণ গলায় মাম্মাকে ডাকছে। ছেলেটার কষ্ট সেহনাতের সহ্য হচ্ছে না। সে শেহরানের দিকে তাকিয়ে প্রায় ধমকে বলল, হা করে তাকিয়ে কি দেখছেন? এখনো বসে আছেন কেন আপনি? ওকে হসপিটালে নিতে হবে। শেহান ছোট মার কাছে কল করে জেনেছে স্নেহা এখনো বাড়ি ফিরেনি। তারপর থেকেই সমানে ইলার কাছে কল করে যাচ্ছে। এই ইচেপাকাও কল তুলছে না। বিরক্তিতে মুখে গালি এসে যাচ্ছে। আজ বাড়ি ফিরে স্নেহার বাচ্চার একদিন কি তার যে কদিন লাগে। সাপের 5 পা দেখেছে এই মেয়ে। চাপকে পিঠের ছাল তুলে ফেললেই সব ঠিক হয়ে যাবে। শেহান সেটে এসেছে। আজকে একটা হেয়ার অয়েলের শুট আছে। পায়েল মির্জার ডেট পাওয়া গেছে। শেহান। পেছনে থেকে কোন মেয়ে কণ্ঠ শুনে শেহান ফিরে তাকালো। মেয়েটাকে দেখে সে নিজেও অবাক হলো। দিবা না তুমি? দিবা হেসে বলল, চিনেছ তাহলে? আমি তো ভেবেছিলাম চিনবেই না। শেহান হাসল। হাই স্কুল লাইফে এই মেয়েকে প্রচুর জ্বালিয়েছে সে। চুইংগাম খেয়ে একদিন চুলে লাগিয়ে দিয়েছে। বেচারির লম্বা চুলগুলো কেটে ফেলতে হয়েছিল। তুমি এখানে কি করছো? কাজে এসেছি। তুমি? বাপের কোম্পানি। দিবা উচ্ছ্বসিত হয়ে বলল, এর মানে ফোনে তোমার সাথেই কথা হয়েছিল? শেহান ভ্রু কুচকিয়ে বলল, তুমি পায়েল মির্জার ম্যানেজার? হ্যাঁ। আগে বান্ধবী ছিলাম, এখন ম্যানেজার। শেহান বলল, ওহ। পায়েল দূর থেকে ওদের দুজনকে দেখছে। দুজনকে এত হেসে কথা বলতে দেখে তার ভালো লাগলো না। শেহান আশেপাশে তাকালে পায়েলের দিকে চোখ পড়ল। দিবা শেহানকে বলল, পায়েলকে চিনতে পারোনি তুমি? চেনার কথা ছিল নাকি? দিবা অবাক হয়ে বলল, কি বলো? তুমি সত্যি পায়েলকে চিনতে পারোনি? কিভাবে চিনব? কিভাবে চিনবে মানে? হাই স্কুলের 5টা বছর একসাথে পড়েও বলছো কিভাবে চিনব? এবার শেহান চমকাল। হাই স্কুলে একসাথে পড়েছে তারা। শেহান এবার অনুসন্ধানী চোখে পায়েলকে দেখতে লাগলো। এই মেয়ে তাদের স্কুলে ছিল। কই তার তো মনে পড়ছে না। ক্লাসের ফার্স্ট গার্লকে তুমি ভুলে গেলে? ফার্স্ট গার্ল শুনে শেহানের এবার মনে পড়ল। তীক্ষ্ণ চোখে তাকালো ও। 2 বিনুনি করা, চশমা পরা একটা মেয়ে। সবসময় বইয়ে ডুবে থাকত। প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হয়। এটা কি সেই মেয়ে? কিভাবে সম্ভব? শেহান বিস্ময় নিয়েই বলল, এই পায়েল মির্জা, আমাদের ক্লাসের বইপোকা পায়েল। দিবা হাসো, বলল, তোমার অবশ্য চিনতে না পারাই স্বাভাবিক। তুমি ছিলে ব্যাকবেঞ্চার। পড়াশোনার সাথে দূর দূরান্ত পর্যন্ত তোমার কোন সম্পর্ক ছিল না। স্কুলে যেতে দুষ্টুমি করতে। তাই তোমার সাথে ওর এত কথা ছিল না। হুম।
কিন্তু ও তো এরকম দেখতে ছিল না। দিবা শব্দ করে হেসে উঠল। শেহানের বোকা বোকা কথা শুনে হাসি আটকাতে পারল না। তখন ও হাইস্কুলে পড়া বইপোকা কিশোরী পায়েল ছিল। এখন মডেলিং জগতের রাজত্ব করা পূর্ণযুবতী পায়েল মির্জা। তখনকার ওর সাথে এখনকার ওকে মেলাতে হেলে ধোকা খাবেই। শেহান সত্যিই ধোকা খেয়েছে। সে কিছুতেই দুজনকে মেলাতে পারছে না। শেহান বলল, ও তো পড়াশোনায় অনেক ভালো ছিল, তারপরও ডাক্তার পাইলট না হয়ে মিডিয়ার জগতে কেন এলো? দিবা ছোট্ট একটা দম ফেলল। পায়েল তৈরি হয়ে গেছে, এবার সব দিবে। দিবা বলল, সেসব অনেক কাহিনী। মানুষের জীবন কি সবসময় একরকম থাকে? সময় মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় আগে থেকে কেউ বলতে পারে না। ওদের কথা বলার মাঝেই শেহানের ফোন বাজল। বড় ভাইজান এ সময় তাকে কেন মনে করছে? কল রিসিভ করে সুর তুলে টেনে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইজান। শেহান দুষ্টুমির মুডে থাকলেও ওপাশ থেকে শেহানের কথা শুনে গম্ভীর হয়ে উঠল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে স্নিগ্ধর? ফোনে কথা বলতে বলতেই শেহান বেরিয়ে যাচ্ছে। 5 মিনিটে আসছি আমি। বসকে চলে যেতে দেখে তারা পিছু ডাকতে লাগলো। কিন্তু শেহান তারার ডাক শুনে দাঁড়ালো না। শেহানকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে পায়েল দিবার দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল কি হয়েছে। দিবা কাঁধ উঁচিয়ে ইশারায় জানালো সে ও কিছু জানে না। শেহান দ্রুত পায়ে হাসপাতালের প্রবেশ করল। স্নিগ্ধর অ্যালার্জি ফুটেছে শুনেই তার শরীর অবশ হয়ে আসছিল। এই ছেলের একমাত্র বাদামে অ্যালার্জি, তাই তাদের বাড়িতে কখনোই বাদাম আনা হয় না। আজকার কাছ থেকে কি খেয়েছে যে অ্যালার্জি ফুটেছে? রিসেপশনে জিজ্ঞেস করে শেহান এবার প্রায় ছুটতে শুরু করল। ক্যাবিনে পা রেখেই ভাইকে দেখল। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল, স্নিগ্ধ কোথায়? কি হয়েছে ওর? বাদাম কোত্থেকে খেয়েছে? শেহান পেছনে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে। চোখে ইশারা করে স্নিগ্ধকে দেখালো। শেহান তড়িৎ স্নিগ্ধর দিকে এগিয়ে গেল। ছোচা ইঁদুর কি খেয়েছিস তুই? তোকে আমরা বাড়িতে খাওয়াই না। বাইরের লোকের থেকে কেন কিছু খাস বাচ্চা? স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়েও আবার মুখ ফিরিয়ে নিল। শেহান এতক্ষণ খেয়াল না করলেও এবার খেয়াল করল রুমে তারা ছাড়াও আরো একজন আছে, যাকে স্নিগ্ধ সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। শেহান নিজেকে সংযত করল। সেহনাত ছেলেটার দিকে তাকালে দুজনের চোখাচোখি হলো। সেহনাত অপ্রস্তুত হয়ে হেসে বলল, আমি স্নিগ্ধর মিস। শেহান বোকার মতো স্নিগ্ধর মিসকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম মিস। সেহনাত এবার আরো বেশি অপ্রস্তুত হয়ে সালাম নিল। শেহান স্নিগ্ধকে বলল, চাচার কাছে আয় ছোট ইঁদুর। কামরাব না প্রমিজ। শেহান স্নিগ্ধকে ধরতে গেলেই স্নিগ্ধ না বলে চিৎকার করে উঠল। শেহান হতভম্ব হয়ে এই ছেলের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে ভাইয়ের দিকে তাকালো। শেহান নির্বিকার। স্নিগ্ধ তার কাছেই আসছে না। শেহানের কাছে যে যাবেন না জানা কথাই। স্নিগ্ধ সুস্থ হয়েছে অনেকটা সময় হয়েছে, কিন্তু তারপর থেকে এই পুরোটা সময় সে মিসের কোলে ঝুলে আছে। শেহান ওকে নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু স্নিগ্ধ মিসকে ছাড়ছেই না। বেশি জোরাজুরি করতে গেলে আবার কান্না শুরু করে দিচ্ছে। তাই সেহনাতও কিছু বলতে পারছে না। শেহান ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। টিচার স্টুডেন্টের উপর দৃষ্টি রেখে নিচু গলায় বলল, তোমার পলার কাহিনী কি? মিসের সাথে থাকবে সে? শেহান কথাটা শুনে ভ্রু কুচকিয়ে ফেলল। মিসের সাথে তোমার পলার এত খাতির কবে হলো? জানি না। শেহান চোখ জোড়া ছোট ছোট করে ফেলে স্নিগ্ধর মিসকে দেখছে। মেয়েটা অল্প বয়সী, বিয়ে হয়েছে বলে মনে হয় না। বাঙালি মেয়েরা বিয়ের পর চুড়ি নাকফুল পরে, এই মিস একটাও পরেনি। তার মানে অবিবাহিত। দেখতেও ভালোই আছে, একটু খাটো, তবে বউ জামাইয়ের কাজ সমান মানেই পারফেক্ট ম্যাচ। ছোট ইঁদুরকেও ভালোই আদর করে মনে হচ্ছে। শেহানের ঠোঁটে মুচকি হাসি দেখা দিল। ভাবি হিসেবে স্নিগ্ধর মিসকে তার পছন্দ হয়েছে। ভাইয়ার সাথে ভালোই মানাবে। শেহান মনে মনে বলল, ভাতিজা তো দেখছি আমার থেকেও ফাস্ট। বেটা ঠিকই মা খুঁজে নিয়েছে। সেহনাত সময়ের কথা ভাবছে। তারা হাসপাতালের এসেছে কতক্ষণ হয়েছে? কয়টা বাজে এখন? তাকে বাড়ি ফিরে রাখতে হবে। শান্তি আপু চলে আসবে। সে নরম গলায় স্নিগ্ধকে ডাকল। স্নিগ্ধ, এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এখন তাহলে তোমার বাবার সাথে বাড়ি যাও। এই কথা শুনে স্নিগ্ধ আরো শক্ত করে সেহনাতকে জড়িয়ে ধরল। ঘাড়ে মুখ চেপে বলল, না, আমি তোমার সাথে থাকবো মিস। সেহনাত হতাশ নিঃশ্বাস ফেলল। এই ছেলে তো তার কোন কথাই শুনছে না। অসহায় চোখে সে শেহানের দিকে তাকালো। শেহান বুঝতে পারল। সে এগিয়ে এসে বলল, স্নিগ্ধ কাল মিসের সাথে আবার দেখা হবে। আজ বাসায় চলো। না, যাব না আমি। শেহান এতক্ষণ শান্ত গলায় ছেলেকে বোঝানোর চেষ্টা করলেও এবার ধমকাল। মিসকে যেতে দাও স্নিগ্ধ, আমার কাছে এসো তুমি। বাবার ধমকানোতে স্নিগ্ধ ভয় পেয়ে গেল। সেহনাত উল্টো শেহানকে এই কথা শুনিয়ে বলল, ধমকাচ্ছেন কেন ওকে?
ছোট বাচ্চা কি এত কিছু বুঝে? শেহান বুকে হাত চেপে হাই বলে উঠল। কি সুন্দর পরিবার, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সে কি এদের 3 জনের একটা ছবি তুলে মাতাজিকে পাঠিয়ে দিবে? ছবির থেকে ভিডিও করলে বেশি ভালো হতো না? সেহনাত নিজেই স্নিগ্ধকে বোঝাচ্ছে। স্নিগ্ধ, আমার তো বাড়ি যেতে হবে বাবা। কাল তো তুমি স্কুলে আসবে। তুমি আমাদের বাড়িতে চলো মিস। এটা হয় না স্নিগ্ধ। স্নিগ্ধ অবুঝ গলায় বলল। কেন হয় না? আমাদের বাড়ি অনেক বড়। তুমি থাকতে পারবে। অবুঝ ছেলের কথা শুনে সেহনাত এবার হেসে ফেলল। কোনোভাবেই স্নিগ্ধকে বোঝাতে না পেরে বলল। তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। স্নিগ্ধ এবার মুখ তুলে তাকালো। সেহনাত ওর গাল ধরে বলল। কি, যাবে না? স্নিগ্ধ এবার বাবার দিকে তাকালো। কিছু ভেবে বলল। পাপাকেও নিবে? সেহনাত অপ্রস্তুত হয়ে পড়ল। এই প্রশ্নের উত্তরও দিতে হবে। তবুও আবার লোকটার সামনেই দাঁড়িয়ে আছে। ভাতিজার বুদ্ধি দেখে শেহান হেসে উঠল। মজা করে বলল। স্নিগ্ধর পাপাকে নিলে ওর চাচাকেও নিতে হবে মিস। সেহনাত মনে মনে ভাবছে কোন বিপদে পড়ল সে। এক রুমের ভাড়া বাড়িতে শান্তি আপুর সাথে থাকে, এদের কোথায় নিয়ে রাখবে? সেহনাত তৎক্ষণাৎ মাথা ঝাঁকাল। নিয়ে রাখবে মানে? পাগল হয়ে গেছে নাকি সে? 2টা পরপুরুষকে সে নিজের বাসায় নিয়ে যাওয়ার কথা ভাবছে। সেহনাত হাল ছেড়ে দিয়ে শেহানের দিকে তাকিয়ে বলল। ধমকা ধমকি না করে আপনি একটু ওকে বোঝান প্লিজ। কাউকেই কিছু বোঝাতে হলো না। মিসকে বাঁচাতে শেহান এগিয়ে এলো। স্নিগ্ধর সবথেকে দুর্বল জায়গায় হাত দিয়ে বলল। আমি আসার সময় দেখে এসেছি। শপিং মলের সামনে এত বড় একটা টয় ডাইনোসর দাঁড় করিয়ে রেখেছে। এতটুকুতেই কাজ হলো। স্নিগ্ধ চাচচুর দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলল। সত্যি চাচচু? তুমি দেখেছ? আমি তোর সাথে মিথ্যা বলবো কেন? লোকটা তো আমাকে সাধছিল। বলছিল এটা আপনি স্নিগ্ধর জন্য নিয়ে যান। আমি লোকটাকে না করে দিয়েছি। বলেছি স্নিগ্ধ এটা চায় না। স্নিগ্ধ মিসকে ছেড়ে চাচচুর কাছে এসে কোলে উঠার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল। চাই চাচচু, আমি ওটা চাই। সেহনাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেহানও হাফ ছাড়ল। শেহান স্নিগ্ধর গালে চুমু দিতে দিতে বেরিয়ে যেতে যেতে বলল। নিতে চাইলে তাড়াতাড়ি চল বেটা। না হলে অন্যরা কিনে নিয়ে যাবে। রুমে এখন তারা দুজন। সেহনাতের মনে পড়ল স্কুলে সে লোকটার সাথে খারাপ ব্যবহার করেছিল। সেহনাত তার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বলল। তখন স্কুলে আপনার সাথে ওভাবে কথা বলার জন্য দুঃখিত। আমার আসলে তখন মাথা কাজ করছিল না। শেহান শান্ত দৃষ্টিতে স্নিগ্ধর মিসের দিকে তাকিয়ে আছে। নিজের ছেলেকে এরকম অবস্থায় দেখে মাথা তো তার কাজ করা বন্ধ করে দিয়েছে। আপনি যা করেছেন আমার ছেলের জন্য করেছেন। তাই আপনাকে সরি বলতে হবে না। শেহান আগে বেরিয়ে এলো। তার পেছনে সেহনাত আসছে। শেহান নিজে গাড়ি নিয়ে এসেছিল। স্নিগ্ধকে নিয়ে চলে গেছে সে। গাড়ির কাছে এসে শেহান দাঁড়ালো। ঘুরে সেহনাতের দিকে তাকিয়ে বলল। আপনার অসুবিধা না হলে আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসতে পারি। লোকটার ভদ্রতা দেখে সেহনাতের ভালো লাগলো। তবে সে বলল। আমি চলে যেতে পারবো। আপনি হয়তো কাজ ফেলে এসেছেন। কথাটা বলেই সে হাঁটা ধরল। তখন স্নিগ্ধকে নিয়ে লোকটার গাড়িতে করে এলেও এখন তার পক্ষে এই লোকের ভদ্রতাটুকু গ্রহণ করা সম্ভব হবে না। মহল্লার কেউ যদি দেখে নেয় সে একটা দামি গাড়ি থেকে নামছে তাহলেই হবে। গাড়ির ভেতর কে আছে সেটা জানার চেষ্টা করবে না। মহল্লা ছড়িয়ে বেড়াবে চাকরি করার নাম করে সে দামি গাড়িতে কোন লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে। মানুষকে তার দিকে আঙুল তোলার এতটুকু সুযোগও সেহনাত দিতে চায় না। সেহনাত অনেকটা দূর চলে গেলেও শেহান এখনো সেদিকে তাকিয়ে আছে। তোমার মিস স্ট্রিক্ট হলেও ভীষণ কেয়ারিং স্নিগ্ধ। স্নেহা এসে ইলাদের বাড়ির সামনে দাঁড়ালো। কাপা কাপা হাতে কলিং বেল বাজানোর একটু পরেই দরজা খুলে গেল। দরজার খুলে দিয়ে স্নেহাকে দেখে ইলার চোখ বিস্ফারিত হয়ে উঠল। চাপা গলায় চিৎকার করে উঠে বলল। স্নেহা, তুই? কাল রাতে ক্লাব থেকে চলে আসার পর অপরাধ বোধে পুরোটা রাত তরপেছে। নিজেকে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছিল। স্নেহা তার বেস্ট ফ্রেন্ড। সে তার বেস্ট ফ্রেন্ডকে ফেলে কিভাবে চলে আসতে পারল? এই মুহূর্তে স্নেহাকে সহিসালামত চোখের সামনে দেখে ইলার স্বস্তির নিঃশ্বাস ফেলল। বান্ধবীকে ফিরে আসতে দেখে খুশি হয়ে উঠল। স্নেহা ফিরেছে। ওর কিছু হয়নি। ইলা খুশি হতে চায়। আবার এটা ভেবেও বুক কেঁপে উঠে, কাল রাতে স্নেহা কোথায় ছিল? ওর সাথে কি খারাপ কিছু হয়েছে? স্নেহা যদি জেনে যায় ওকে রেখে সে পালিয়ে এসেছিল। স্নেহার চেহারার দিকে তাকাতেই ইলার বুক কেঁপে উঠল। লাল টকটকে ফোলা চোখ, ফ্যাকাশে মুখ, পাজামায় শুকনো রক্তের দাগ। ইলা ছুটে এসে বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল। কি হয়েছে তোর? কোথায় ছিলি তুই? স্নেহা কিছু বলল না। শুধু ভিজে চোখে তাকিয়ে রইল। ইলার গলা কাঁপছে। তুই ঠিক আছিস স্নেহা? কথা বলছিস না কেন?
স্নেহা তবুও কিছু বলছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইলা নিজেকে সামলে নিল। চোখের পানি মুছে স্নেহার হাত ধরে ভেতরে নিয়ে এলো। ইলা স্নেহাকে সোফায় বসিয়ে ওর জন্য পানি আনতে গেল। পানি খা। স্নেহা পানির গ্লাস হাতে নিল। পানি খেতে গিয়ে ডুকরে কেঁদে উঠল। ইলা পাশে বসে স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। বান্ধবীকে এই অবস্থায় দেখে তার বুক চিরে যাচ্ছে। কাল যদি মৌয়ের কথা শুনে চলেন না আসতো তাহলে স্নেহার সাথে এসব কিছুই হতো না। স্নেহা বান্ধবীকে চেপে ধরে হুহু করে কাঁদছে। ইলা ওকে শান্ত করার চেষ্টা করল। চুপ কর, কিছু হয়নি। কেন কাঁদছিস তুই? স্নেহার কান্না থামল না। গত রাতে তার সাথে কি কি হয়েছে মনে করেই কান্নার বেগ আরো বেড়ে গেল। সে জানে না কে তাকে ছুঁয়েছে। ওই লোকটাকে। হঠাৎই ভাঙা গলায় বলে উঠল, আমার সব শেষ হয়ে গেছে ইল। বলেই চিৎকার করে কাঁদতে লাগলো। ইলা হতবিহ্বল হয়ে স্নেহার মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব এই মেয়ে? ইলা এসব ভাবতে চায় না। তার বান্ধবীর সাথে কিছুই হয়নি। ইলা ধমকে উঠে বলল, একদম বাজে কথা বলবি না। কি শেষ হওয়ার কথা বলছিস তুই? আমি জানি তোর কিছুই হয়নি। তোর ছোট ভাই আমাকে কল করে পাগল করে দিচ্ছে। বাড়ি ফিরে যা তুই। খবরদার কালো রাতের কথা আরেকবার মনে করেছিস তো? আমাদের জীবনে ওরকম কোন রাত আসেনি। স্নেহা শুনল না। সে নিজের মতো বলে যাচ্ছে, বাড়ি ফিরে আমি কোন মুখ নিয়ে ভাইয়াদের সামনে দাঁড়াবো? কালো ছোট ভাইয়া আসতে দেয়নি বলে মনে মনে ভাইয়াকে কত কিছু বলেছে। ভাইয়াদের শাসনকে সবসময় পায়ের শিকল মনে করেছে। অথচ বোকা আমি এটা বুঝতে পারিনি এই শিকলই আমার সুরক্ষা কবচ। দেখ না একদিন শিকল ছিঁড়েই আমি সব শেষ করে ফিরেছি। কথা শেষ করেই স্নেহা দুহাতে মুখ লুকিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে উঠেছে। ইলা নিজেও কাঁদছে। স্নেহা না জানুক সে তো জানে আসল অপরাধী সে নিজে। বান্ধবীর সাথে বেইমানি করেছে সে। তার মতো বান্ধবী আল্লাহ পৃথিবীর কাউকে না দিক। ড্যাশ 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 ড্যাশ। ডাইনোসরের মিথ্যার গল্প শুনিয়ে ছোট ইঁদুরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলেও বিশাল সাইজের এক ডাইনোসর নিয়ে ফিরতে হয়েছে। যেটা পেয়ে স্নিগ্ধ এখন সব ভুলে গেছে। এমনকি মিসকেও। শেহান স্নিগ্ধকে নিয়ে আগে বাড়ি ফিরেছে। ভেতরে পা রেখেই স্নেহার দেখা পেল। স্নেহাকে দেখে শেহানের কপাল কুঁচকে উঠল। জিজ্ঞেস করল, তোর আবার কি হয়েছে? স্নেহা ভাইয়ের দিকে তাকাতে পারছে না। তার মনে ভয় হচ্ছে ভাইয়া সব জেনে যাবে। শেহান বোকার মতো স্নেহাকে দেখছে। স্নিগ্ধ এখন সুস্থ থাকলেও এই মেয়েকে অসুস্থ লাগছে। কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে। নিশ্চয় স্নিগ্ধর অসুস্থতার কথা শুনেই এত কেঁদেছে। বোনটার জন্য শেহানের মায়া হলো। এত নরম মন নিয়ে এই মেয়ে বেঁচে থাকবে কিভাবে? একে বিয়ে দিলে তো ঝামেলায় পড়ে যেতে হবে। শ্বশুরবাড়ির লোকেরা কি তার বোনকে তাদের মতো ননির পুতুল বানিয়ে রাখবে? শেহান মমতা ভরা গলায় বলল, স্নিগ্ধ এখন একদম ঠিক আছে। স্নেহ, আর কাঁদিস না। ভাইয়ার কথায় স্নেহার বুকটা আরো ভার হয়ে উঠল। ভাইয়ার সামনে দাঁড়াতে পারল না সে। চোখে পানি জমে উঠতেই মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠে দৌড়ে ঘরে ঢুকে গেল। হঠাৎ এমন অদ্ভুত আচরণে শেহান হতবাক হয়ে তাকিয়ে রইল। স্নেহার বাচ্চার মাথা গেছে। স্নিগ্ধ চাচুকে জিজ্ঞেস করল, ফুপিনের কি হয়েছে চাচু? শেহান স্নিগ্ধকে চেপে ধরে গালে কুট করে কামড় বসিয়ে দিয়ে বলল, তোর ফুপিনের বিয়ের বয়স হয়েছে। বিয়ে দিচ্ছি না বলে কাঁদছে। শেহান ফিরল আরেকটু পরে। ছেলেকে কোলে নিয়ে অনেকটা সময় ধরে বুকের সাথে মিশিয়ে রাখল। সে কতটা ভয় পেয়ে গিয়েছিল কাউকে বোঝাতে পারবে না। স্নেহার কথা শুনে শেহান স্নিগ্ধকে কোলে নিয়ে স্নেহার ঘরে এলো। স্নেহা শুয়ে কাঁদছিল। ভাইয়ার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল। ভাইয়া ঘরে ঢুকলে উঠে বসল। শেহান বোনের চোখ দেখে সামান্য হেসে বলল, স্নিগ্ধ তোকে দেখতে এসেছে। স্নিগ্ধ কোলে যাওয়ার জন্য ফুপিনের দিকে হাত বাড়িয়ে দিল। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে দুই গালে চুমু খেল। শেহান তার বোনকে দেখে স্নিগ্ধকে বলল, তোমার ফুপিনকে আদর করে দাও তো আব্বা। ফুপিন তোমার জন্য কত কেঁদেছে। স্নিগ্ধ তার কোমল হাতে ফুপিনের গাল ধরে বলল, তুমি কেঁদেছ? আর কেঁদো না, আমি তোমাকে চকলেট দেব, আইসক্রিমও দেব। স্নেহা এবার স্নিগ্ধকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। তার বুকের ভেতর কেমন ঝড় বয়ে যাচ্ছে সে কাউকে দেখাতে পারবে না। একবার ভেবেছিল বাড়ি না ফিরে কোথায় পড়ে মরে যাবে। পরমুহূর্তে এই মানুষগুলোর চেহারা চোখের সামনে ভাসলে মরার কোথাও ভাবতে পারল না সে না থাকলে মানুষগুলো কষ্ট পাবে। তার অমন মৃত্যুতে ভেঙে পড়বে। স্নেহা এই মানুষগুলোকে কষ্ট দিতে চায় না। তবে তার যে এখন বেঁচে থাকতেও ইচ্ছে করছে না। এই মানুষগুলোর সামনে দাঁড়ালে নিজেকে নোংরা, পাপী মনে হচ্ছে। ড্যাশ 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 ড্যাশ। তাজওয়ার এক হাতে ফোন নিয়ে কাউকে কল করছে। অন্য হাতে একটা জিনিস ধরে দাঁড়িয়ে আছে। তার কপালে ভাঁজ পড়েছে। জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চিনতে পেরেছে। তবে নাম মনে করতে পারছে না। এই জিনিস মেয়েরা পায়ে পড়ে, ঝুনঝুন শব্দ হয়।
কি যেন বলে একে। নুপুর টুপুর হয়তো কিছু একটা বলে, কিন্তু সে ভাবছে তার বেডরুমে এই জিনিস কোত্থেকে এলো। হঠাৎ তার গত রাতের ওই মাতাল খরগোশের কথা মনে পড়ল। এই জিনিস ওই মেয়েই ফেলে গেছে। মন্টু কল ধরলে তাজওয়ার বলল, শালা ডেন্ডিকর, মাল খেয়ে পড়ে আছিস কুত্তার বাচ্চা। আমার কেন তোদেরকে কল দিতে হয়? টাকা যে দেই ফোনের না ঢুকে সব নিজেদের ওইখানে ঢুকাস বান্দির বাচ্চা। ওপাশ থেকে মন্টু মাফটাফ চেয়ে বলল, আজ সারাদিন ভাবির পিছেই ছুটছি ভাই। আপনারে একটু পরেই কল করতাম। খবর কি তোর ভাবির? মন্টু আজকের পুরো দিনের কাহিনী সবটা বলল। সব শুনে তাজওয়ার বিরক্ত গলায় বলল, তোর ভাবি সেখান শিকদারের সাথে হাসপাতালের গেছে। ওই শালার ছেলেকে নিয়ে গেছে। ওর ছেলের আবার কি হয়েছে? জানি না, মনে হয় অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ হোক বা মরে সাফ হোক, তোর ভাবি কেন যাবে? ভাবি শুধু যায়নি, কোলে করে নিয়ে গাড়িতে উঠেছে। তাজওয়ারের এবার মেজাজ খারাপ হতে শুরু করেছে। মন্টু বলল, হাসপাতাল থেকে বেরিয়েও দুজন দাঁড়িয়ে কথা বলেছে। মেজাজ পুরোপুরি হারিয়ে ফেলে তাজওয়ার মন্টুকে কয়েকটা বিশ্রী গালি দিয়ে কল কেটে দিল। শিকদারের বেটা তো দেখছি আমার ধৈর্য নিয়ে খেলছে। যতই আমি ভদ্র মানুষ হয়ে থাকতে চাচ্ছি এই শালা ততই আমার পেছনে আঙুল দিচ্ছে। সে রাজনীতি করে না, তাই সেখান শিকদারের সাথে তার কোন শত্রুতা নেই। বাপের শত্রুতা আছে সেটা বাপ বুঝে নিবে। সে কারো মাঝে পড়তে চায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে তার হবু বউয়ের আগে পিছে ঘুরে শিকারদের বেটা পার্সোনালি তার সাথে শত্রুতায় নামতে চাচ্ছে। ঠিক আছে, তুমি আমার পথে এলে আমি তো আর তোমার জন্য ফুল বিছিয়ে রাখবো না। কথা বলতে বলতে নুপুরটার দিকে চোখ গেল। জিনিসটা ফেলে দেওয়ার বদলে তার স্বভাবের বিরুদ্ধে গিয়ে ওটা ট্রাউজারের পকেট রেখে দিল। হাসপাতাল থেকে ফিরেই রান্না চাপিয়ে দিয়েছিল। গোসল করে খেয়ে বিছানায় গাটা একটু লাগিয়েছিল। কখন চোখ লেগে গেছে নিজেও জানে না। শান্তি আপু এসে ডেকে তুলল। সেহনাত দেখল রাত 8টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছি আমি, শান্তি বলল। সারাদিন দৌড়ের উপর থাকলে শরীর ক্লান্ত হবে না। ঘুমের একমাত্র ঔষধ ক্লান্তি। সেহনাত হাতমুখ ধুয়ে এসে বিছানায় বসল। স্নিগ্ধর কথা মনে পড়ছে। ছেলেটার খোঁজ নেওয়া হয়নি, কিন্তু কিভাবেই বা খোঁজ নিবে? স্নিগ্ধর বাবার ফোন নম্বর তার কাছে নেই, অবশ্য প্রিন্সিপাল ম্যামের থেকে চেয়ে নেওয়া যায়। সেহনাত একবার ভাবল, এখন রাত হয়ে গেছে, রাতে কল দিলে যদি বিরক্ত হয়, কাল সকালেই নাহ খোঁজ নিবে, কিন্তু সকাল পর্যন্ত সে থাকতে পারলে তো। প্রিন্সিপাল ম্যামের থেকে স্নিগ্ধর বাবার নম্বর নিয়ে রাতেই কল করল। স্নিগ্ধ তখন বাবার বুকের উপর শুয়ে কুটকুট করে গল্প করছে। এ সময় সেখানের ফোন বাজলে অচেনা নম্বর দেখেও সে কল তুলল। কল রিসিভ হয়েছে দেখে সেহনাত গলা পরিষ্কার করে সালাম দিল। আসসালামু আলাইকুম। মেয়ে কণ্ঠ শুনে সেখান চিনতে পারল না কে কল দিয়েছে। সে সালাম নিল। ওয়া আলাইকুমুসসালাম, মিস্টার সাইফ, আমি স্নিগ্ধর মিস বলছি। সেখান হাসল, কারণ স্নিগ্ধর মিস তাকে মিস্টার সাইফ বলছে। স্নিগ্ধর মিস এখনো তার নামটা পর্যন্ত জানে না, অথচ শহরের অলিতে গলিতে তার পোস্টার লাগানো আছে। স্নিগ্ধর জন্ম নিবন্ধ কার্ডে স্কুলে বাবার নামের জায়গায় সাইফ হাসানের নাম দেওয়া। স্নিগ্ধর পুরো নামও স্নিগ্ধ বিন সাইফ, যার অর্থ স্নিগ্ধ সাইফের ছেলে। জি বলুন। স্নিগ্ধর কথা জানতে কল দিয়েছিলাম। স্নিগ্ধ এখন কেমন আছে? আগের থেকে বেটার। সেহনাত কিভাবে বলবে বুঝতে পারছে না। ভেবেছিল কাল স্কুলে ছেলেটার সাথে দেখা হবে, কিন্তু কাল শুক্রবার, স্কুল বন্ধ। সেহনাত ইতস্তত ভাব কাটিয়ে বলল, মিস্টার সাইফ, আমি কি কাল স্নিগ্ধকে দেখতে আপনাদের বাড়িতে আসতে পারি? কাল পরশু দুদিন স্কুল বন্ধ। আমার স্নিগ্ধকে দেখতে ইচ্ছে করছে। স্নিগ্ধ বাবার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে বাবা কার সাথে কথা বলেছ। সেখান ছেলের দিকে তাকিয়ে বলল, জি পারেন। সেহনাত স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, ধন্যবাদ মিস্টার সাইফ। পাপার কথা বলা শেষ হয়ে গেলে স্নিগ্ধ জানতে চাইল, তুমি কার সাথে কথা বলেছ পাপা? তোমার মিসের সাথে। মিসের কথা শুনে স্নিগ্ধর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। মিসেস সাথে? হুম, তোমার মিস কাল তোমাকে দেখতে আসবে। স্নিগ্ধ খুশিতে লাফিয়ে উঠল, সত্যি পাপা? হুম। মিস আমাদের বাসায় আসবে। সেখান ছেলের খুশি দেখছে। ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মিসকে তুমি পছন্দ করো আব্বা? করি। কেন করো? মিসকে মাম্মামের মতো লাগে। ছেলের কথা শুনে সেখান থমকে গেল। বুকের ভেতর মুচড় দিয়ে উঠল তার। এই ছেলে তো জানেই না মা কি, মা কেমন হয়, তারপরও এই কথা বলছে। সেখান ছেলেকে বুকে টেনে নিল, বুকের সাথে মিশিয়ে রেখে জিজ্ঞেস করল, এমনটা কেন মনে হয়েছে আব্বা? স্কুলে যখন আমার অনেক কষ্ট হচ্ছিল তখন মিস আমার কপালে চুমু খেয়েছিল। দিদুনও তো তোমাকে চুমু খায়। দিদুন তোমার মাম্মা না, তাই মিসও আমার মাম্মা। সেখান দীর্ঘশ্বাস ফেলল। ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিদুন তো তোমার দাদুনের ওয়াইফ।
মিস তো তোমার পাপার ওয়াইফ না আব্বা। স্নিগ্ধ এবার মাথা তুলে বাবার দিকে তাকালো, কৌতূহলী হয়ে জানতে চাইল, ওয়াইফ কি পাপা? সেহান হেসে ছেলের কপালে চুমু খেল। ওয়াইফ মানে হলো যে দিদুনের মতো দাদুনের সাথে থাকবে। তোমার দিদুন যেমন আমাদের সাথে থাকে। মিস যদি আমাদের সাথে থাকতে আসে তাহলে মিসও কি তোমার ওয়াইফ হয়ে যাবে? এই ছেলেকে এসব বলা রিস্ক। দেখা যাবে স্কুলে গিয়ে মিসকে বলে বসে, তুমি আমাদের সাথে থাকতে চলো মিস। তাহলে তুমি আমার পাপার ওয়াইফ হয়ে যাবে। মানসম্মান নিয়ে টানাটানি লাগতে পারে ভয়ে পেয়ে সেখান স্নিগ্ধকে বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও আব্বা। স্নিগ্ধ এতক্ষণ বাবার বুকের উপর শুয়ে থাকলেও এবার বুকের উপর উঠে বসে বলল, ঘুম নেই পাপা। তখনই দরজার বাইরে থেকে সেহানের চিৎকার শোনা গেল, এই ছোট ইঁদুর, কই রে তুই? আমার সাথে ঘুমাবি কথা দিয়েও গেলি না যে। চাচু তাকে নিতে এসেছে বুঝতে পেরে স্নিগ্ধ চট করে বাবার বুকের উপর শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, চাচুকে বলে দাও পাপা আমি ঘুমিয়ে পড়েছি। ছেলের কাণ্ড দেখে সেহান হাসি আটকাতে পারল না, হাসতে হাসতেই বলল, কিন্তু একটু আগেই তো স্নিগ্ধ পচা বাচ্চা বলছিল তার চোখে ঘুম নেই। স্নিগ্ধ আরো ভালো করে বাবার বুকে লুকিয়ে গিয়ে গেল, এখন ঘুম এসেছে, তুমি চাচুকে বলে দাও। সেহান তখনও দরজার বাইরে, এই ছোট ইঁদুর বের হবি তুই, নাকি আমি দরজা ভেঙে ভেতরে এসে তোকে কিডন্যাপ করে নিয়ে যাব? স্নিগ্ধ ফিসফিস করে বলল, চাচুকে যেতে বলো পাপা, আমি ঘুমিয়ে পড়েছি। সেহান তার ছেলের ভয়ে পাওয়া দেখে ভাবছে তার ভাইটা ছেলেটাকে কতটা টর্চার করে যার কারণে স্নিগ্ধ ওর কাছে যেতে এতটা ভয় পায়। এই পাগলের ভালোবাসা তার ছেলের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। না, কালই সেহানকে শাসিয়ে দিতে হবে। আমার ছেলেকে আদরের নাম করে একদম টর্চার করবি না তুই। এরপর থেকে আমার ছেলের গালে কামড় দিলে আমি সত্যি সত্যিই তোর দাঁত ভেঙে ফেলব। আমার তুলোর মতো নরম ছেলে, কোন সাহসে ওকে চটকাস তুই? বাচ্চাদের এত চটকাতে মন চাইলে নিজে বিয়ে করে বাপ হ। সেহান ধৈর্যশালী বান্দা, এখনো যায়নি সে। সেহান গলা উঁচিয়ে বলল, স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে, তুইও গিয়ে ঘুমা, আর সকালে আমার সাথে দেখা করবি, তোর সাথে কথা আছে। ড্যাশ 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 ড্যাশ। ছুটির দিনেও সেহনাতকে তৈরি হতে দেখে শান্তি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? ওড়না গায়ে চাপাতে চাপাতে সেহনাত বলল, স্নিগ্ধর কথা বলেছিলাম না তোমাকে, বাচ্চাটাকে দেখতে যাচ্ছি। রাস্তায় বের হওয়ার পর থেকেই অদ্ভুত এক অস্বস্তি ঘিরে ধরল। মনে হলো আজও কেউ তাকে ফলো করছে। রাস্তার ভিড়ের মধ্যে বারবার পিছনে তাকালেও কাউকে চোখে পড়ছে না। নিজের মনে ফুসতে ফুসতে সেহনাত বলল, যে এই কাজ করছিস একবার শুধু ধরতে পারি। চড়িয়ে যদি চেহারার নকশা পাল্টে না দিয়েছি তাহলে আমার নামও সেহনাত না। শিকদার বাড়ির সামনে দাঁড়িয়ে সেহনাতের মুখ হা হয়ে গেল। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? চোখ ফেরানো যায় না এমন। 4 তলা বিশাল বাড়ি, সামনে উঁচু গেটের দুই পাশে দণ্ডায়মান সিংহমূর্তি। সেহনাত তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে অ্যাড্রেসটা আবার মিলিয়ে নিল। ভুল বাড়িতে চলে এলো নাকি? কাল রাতে স্নিগ্ধর বাবার কাছ থেকে অ্যাড্রেস চেয়ে নিয়েছেন, তিনি নিজেই এই ঠিকানাটা পাঠিয়েছেন। না, ভুল বাড়িতে আসেনি। গেটের কাছে এগোতেই দারোয়ান করা গলায় বলল, কোথায় যাবেন? সেহনাত এক মুহূর্ত থমকাল। এমন বাড়ি আগে কখনো সামনে থেকে দেখেনি। নিজের বেশভূষা হঠাৎই তার কাছে অতি সাধারণ মনে হতে লাগলো। তবে সে আত্মবিশ্বাস ধরে রেখে স্বাভাবিক গলায় বলল, আমি স্নিগ্ধর মিস, ওর সঙ্গে দেখা করতে এসেছি। দারোয়ান খানিকটা অবাক হয়ে তাকালো, তারপর হেসে মাথা নেড়ে বলল, ওহ, স্নিগ্ধর ম্যাডাম, ভেতরে যান। স্যার আগেই বলে রেখেছেন আপনি আসবেন। বিশাল গেট ধীরে ধীরে খুলে গেল। ভেতরে পা রাখতেই সেহনাতের মনে হলো সে এক অচেনা জগতে ঢুকে পড়েছে। একপাশে সাজানো বাগান, অন্য পাশে বিশাল বড় সুইমিং পুল। সেহান ফোন চাপতে চাপতে বের হচ্ছিল। সদর দরজার বাইরে পা রেখে সামনে তাকাতেই সেহনাতকে দেখল। একাল হেসে লম্বা করে সালাম দিল, আসসালামু আলাইকুম মিস। হাসপাতালের এই ছেলেটাকে দেখেছে সেহনাত, স্নিগ্ধর চাচা। সে সালামের জবাব দিয়ে বলল, স্নিগ্ধ কেমন আছে? সেহান ফোন পকেট ঢুকিয়ে রেখে বলল, নিজেই দেখে নিবেন চলুন। সেহান আর বেরোলো না, সেহনাতকে নিয়ে ভেতরে চলে এলো। ভেতরে এসে প্রথমেই তার মাতাজির সাথে দেখা হলো। ছেলের সাথে একটা মেয়েকে দেখে ফারহানা চেঁচিয়ে ওঠার আগেই সেহান বলে উঠল, উনি আমার জন্য আসেননি, স্নিগ্ধকে দেখতে এসেছেন। স্নিগ্ধর মিস। ফারহানা শান্ত হলো, তবে তার বিশ্বাস হলো না এটা স্নিগ্ধর মিস। এই মেয়ের আগেও আরও 3টা মেয়ে তার বাড়িতে এসে উঠেছে। তাদের দাবি ছিল সেহান তাদের বিয়ে করবে বলে কথা দিয়েছে। এই ছেলের উপর ফারহানার বিন্দু পরিমাণে ভরসা নেই। চোখমুখ কঠিন করে সে সেহনাতকে কিছু বলতে যাবে তার আগেই সেহানের গলা শোনা গেল, উনি স্নিগ্ধর মিস মা।
স্নিগ্ধকে দেখতে এসেছেন। সেহনাত বাড়িতে ঢোকার পরপরই মন্টু ঝন্টু আড়াল থেকে বেরিয়ে এলো। ঝন্টু গাল চুলকাতে চুলকাতে বলল, এইটা শিকদার বাড়ি না। মন্টু উত্তর করল না। পকেট থেকে ফোন বের করে ভাইকে কল লাগালো, কিন্তু তাজওয়ার কল তুলল না। পরপর কয়েকবার রিং হয়ে কেটে গেলেও ভাই কল না তুললে মন্টু বলল, কল তুইলেন না, আপনার বউ শিকদার বাড়িতে আসছে, এই খবর আপনার জানতে হবে না। সেহনাত স্নিগ্ধর দাদির সাথে হালকা পাতলা কথা বলে স্নিগ্ধকে দেখতে চলে গেল। ভাইয়ের পেছনে পেছনে ছোট ইঁদুরের মিস চলে গেলে সেহান মায়ের কাছে এসে কাঁধে হাত রেখে দাঁড়ালো। মুখ গোমরা করে বলল, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো মা। আমার বউ তুমি পছন্দ করে আনবে। ফারহানা কঠিন চোখে ছেলের দিকে তাকালো। দুনিয়ার অর্ধেক মেয়েদের বিয়ে করার কথা দিয়ে রেখে এখন মায়ের সাথে আহ্লাদ লাগাচ্ছে, আমার বউ তুমি পছন্দ করে আনবে। সেহান পেছনে থেকে ভাই ও তার ছেলের মিসকে দেখে বলল, পুত্রবধূ হিসেবে টিচার মেয়েকে তোমার কেমন লাগবে মা? ফারহানা সন্দেহ নিয়ে ছেলের দিকে তাকিয়ে জানতে চাইল, আবার কোন টিচার মেয়েকে কথা দিয়ে রেখেছিস তুই? সেহান মুখ বাঁকাল। মার চোখে তার ইমেজ এত নষ্ট হওয়ার কারণ সে আজও খুঁজে পেল না। জীবনে দুই একটা প্রেম না করেও বদনাম হয়ে গেছে। দূর, আমার জন্য না। ওদিকে দেখো, দুজনকে কেমন লাগছে। ছেলের দৃষ্টি অনুসরণ করে ফারহানা তাকালো। বড় ছেলে ও নাতির টিচারকে যেতে দেখা যাচ্ছে। স্নিগ্ধর মিসের কিন্তু বিয়ে হয়নি। ইনি কাল তোমার নাতিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তোমার নাতি ইনাকে ছাড়াই আসতে চাচ্ছিল না। ফারহানা বিস্মিত চোখে আবার মেয়েটার দিকে তাকালো, কিন্তু ততক্ষণে ওরা দৃষ্টির বাইরে চলে গেছে। ফারহানার হঠাৎ করে কি হলো কে জানে। সে যাকে ডাকতে লাগলো, ঝুমা। এই ঝুমা, কোথায় তুই? তাড়াতাড়ি দেখে যা। মাকে ব্যস্ত হতে দেখে সেহান হাসল। তার কাজ সে করে দিয়েছে, বাকিটা মায়ের উপর ছেড়ে দিল। সেহানের পেছনে হাঁটতে হাঁটতে সেহনাত আশেপাশে তাকিয়ে দেখছে। তার কাছে বাড়িটাকে গোলকধাঁধার মতো মনে হচ্ছে। এখন যদি তাকে বলা হয় নিজে নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে সে হয়তো বেরোবার পথই খুঁজে পাবে না। স্নিগ্ধ নিজের রুমে নেই। সেহরান সেহনাতের দিকে তাকিয়ে বলল, হয়তো ওর ফুপিনের কাছে গেছে। ওদেরকে স্নেহার রুমে যেতে হয়নি। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে ছাদ থেকে ফিরছিল। স্নিগ্ধ হেসে হেসে ফুপির সাথে কথা বলছে। হঠাৎ তার চোখ মিসের দিকে পড়লে সে ফুপির কোল থেকে গড়িয়ে নেমে গেল। মিস বলে চেঁচাতে চেঁচাতে দৌড়ে সেহনাতের কাছে চলে এলো। সেহনাতের পা জড়িয়ে ধরে খুশিতে টকবক করে বলতে লাগলো, তুমি কখন এসেছো মিস? সেহনাত স্নিগ্ধর সামনে নিচু হয়ে বসল। ছেলেটার ঘাড় গলা এখনো লাল হয়ে আছে। সেহনাত স্নিগ্ধর গাল ধরে মৃদু হেসে জিজ্ঞেস করল, কেমন আছো তুমি? আম গুড। আমি কিন্তু তোমাকে যেতে দিব না মিস। তুমি আজ আমার সাথে থাকবে। এখানে আসার পর সেহনাতও এই ভয় পাচ্ছিল। সে হাসল। মিস থাকবে বলছে না দেখে স্নিগ্ধ বলল, বলো। সেহনাত বুঝতে না পেরে বলল, কি বলবো? তুমি আজ আমার সাথে থাকবে, বলো। এখন যদি সেহনাত না বলে তাহলে ছেলেটা কষ্ট পাবে। বললেই তো সে আর থাকবে না, পরে ওকে বুঝিয়ে রেখে চলে যাবে। তাই বলল, আচ্ছা থাকবো। এই কথা শুনে স্নিগ্ধ খুশি হয়ে সেহনাতকে জড়িয়ে ধরল। সেহনাত দুই পায়ের উপর ভর দিয়ে বসেছিল। স্নিগ্ধ ঝাঁপিয়ে পড়ায় সে পড়ে যেতে নিল, কিন্তু পেছনে সেখান দাঁড়িয়ে থাকার কারণে পড়ল না। ওর পায়ের সাথে বাধা পেল। মা ছোট মাকে স্নিগ্ধর মিসকে নিয়ে এত বেশি ব্যস্ত হতে দেখে সেখান বিষয়টা সহজভাবে নিতে পারল না। এই দুই মহিলার মাথায় কি চলছে আল্লাহ জানেন। সেহান মা চাচির কাণ্ড কাহিনী দেখে মিটিমিটি হাসছে। চাচিকে একা পেয়ে জিজ্ঞেস করল, ছেলের বউ পছন্দ হয়েছে ছোট মা? পছন্দ তো হয়েছে, কিন্তু মেয়েটার আবার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই তো। আজকালকার মেয়ে। সেহান চাচিকে থামিয়ে দিয়ে বলল, আরে না, মিসের মুখ দেখে কি তোমার মনে হচ্ছে উনি ওই ধরনের মেয়ে? তুমি তো মানুষ চিনতে ভুল করো না ছোট মা। ফারহানা সেহনাতকে নিজের পাশে বসিয়ে ওর নাম বাবা মায়ের খোঁজ নিচ্ছে। স্নিগ্ধ পুরোটা সময় মিসের কোলেই বসে আছে। তোমার বাবা কি করেন মা? আমার বাবা বেঁচে নেই। কথাটা শুনে ফারহানার মেয়েটার জন্য মন খারাপ হলো। বাবার কথা এড়িয়ে গিয়ে বলল, তোমার মা কেমন আছেন? সেহনাত হেসে বলল, আমার মাও নেই আন্টি। আমি এতিমখানায় বড় হয়েছি। সেহান এতক্ষণ হাসি মজা করলেও এবার সিরিয়াস হলো। মেয়েটার সত্যিই কেউ নেই। মেয়েটাকে বাবা মার কথা মনে করিয়ে দিয়ে ফারহানা অপ্রস্তুত হলো। ব্যথিত গলায় বলল, দুঃখিত মা, আমি বুঝতে পারিনি। সেহনাত আগের মতোই হেসে বলল, দুঃখিত হওয়ার কিছু নেই আন্টি। কারো বাবা মাই আজীবন বেঁচে থাকে না। বাবা মার কথা মনে পড়লে আমার কষ্ট হয় না, বরং উনাদের নিয়ে কথা বলতে ভালো লাগে। সেহরান এতক্ষণ এখানে ছিল না, একটু আগেই এসেছে। এসে সেহনাতের শেষের কথাগুলো শুনেছে সে। সেহনাত চলে যেতে চাইলেও ফারহানা ও ঝুমা তাকে জোরাজুরি করে রেখে দিল।
দুপুরে না খেয়ে কিছুতেই যেতে দিবে না। সবার সাথে খেতে বসে সেহনাত অস্বস্তিতে পড়ে গেল। সে একা মানুষ, সবসময় একা খেয়েই অভ্যস্ত। টেবিল ভর্তি মানুষের সামনে কিছুই খেতে পাচ্ছে না। ঝুমা সেহনাতকে মাছ দিতে নিলে সেহনাত বলল, আমি মাছ খাই না। ওর এই কথা শুনে শেহান চোখ তুলে তাকালো। শেহান হেসে বলল, আমাদের ছোট ইঁদুরও মাছ খায় না। স্নিগ্ধ স্নেহার হাতে খাচ্ছে। মুখে ভাত নিয়ে খেতে খেতে বলল, ফ্রিজে অনেক কাঁটা। শেহান মজা করে সেহনাতকে জিজ্ঞেস করল, আপনিও কি কাটার জন্য মাছ খান না, ছোট ইঁদুরের মিস? সেহনাত সত্যিই কাটা বাছার জন্যই মাছ খায় না, কিন্তু এই কথাটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে। ফারহানা বলল, আচ্ছা মাছ খেতে হবে না, তুমি মাংস দিয়ে খাও। সেহনাত ভেবেছিল খেয়ে দিয়ে চলে যাবে, কিন্তু স্নিগ্ধ যে কোলে উঠে গলা জড়িয়ে ধরেছে, কেউই ওকে ছাড়িয়ে নিতে পারছে না। সেহনাত বলল, স্নিগ্ধ লক্ষ্মী ছেলে, আমাকে যেতে দাও বাবা। স্নিগ্ধ কাদো কাদো মুখে বলল, না, তুমি বলেছিলে থাকবে। সেহনাত অসহায় চোখে সকলের দিকে তাকালো। শেহান খেয়েই বেরিয়ে গেছে। যাবার আগে স্নিগ্ধকে আড়ালে নিয়ে বলে গেছে, মিসকে চেপে ধরে রাখবি, একদম যেতে দিবি না ছোট ইঁদুর। মিস যাওয়ার কথা বললেই চিৎকার শুরু করবি। স্নিগ্ধ চাচুর কথা মনে রেখেছে, তাই এখন সেহনাত যাওয়ার কথা বললেই সে কাঁদতে শুরু করলো। শেহান ছেলেকে বোঝাচ্ছে। স্নিগ্ধ বাবার কথা শুনতেও নারাজ। নাতিকে এভাবে কাঁদতে দেখে ফারহানা উপায় না পেয়ে বলল, আজ না হোক তুমি থেকে যাও মা, আমার নাতিটাকে কাঁদিয়ে রেখে যেও না। থেকে যাওয়া ছাড়া সেহনাতের কাছে আর কোন উপায় ছিল না। স্নিগ্ধর কান্নাকাটি দেখে তার নিজেরও খারাপ লাগছিল। ছেলেটাকে কাঁদিয়ে যেতে ইচ্ছে করল না, তাই বাধ্য হয়ে থাকলো। তবে শেহান তাকে আশ্বস্ত করেছে স্নিগ্ধ প্রতিদিন দুপুরে ঘুমায়, আজও ঘুমালে সে চলে যেতে পারবে। স্নিগ্ধ তার মিসকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছে, আঙুল ধরে টেনে নিয়ে প্রতিটা কোনাকানা দেখিয়ে। ফুপির ঘর, চাচুর ঘর দেখিয়ে এখন নিজের ঘরে এসেছে। এই ঘরটা বিশাল। সেহনাত এক ঘরের দুই রূপ দেখে অবাক হলো। একপাশে তাকালে মনে হবে ঘরটা সত্যি স্নিগ্ধর, কারণ এপাশের দেয়ালের রং রংধনুর 7 রঙে করা। স্নিগ্ধর পড়ার টেবিল খেলনা দিয়ে ভরা। অন্য পাশের দেয়ালের রং ধবধবে সাদা। সাদা রং সাদা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এই সাদা রং যেন একটু বেশি সাদা। এপাশে দেখে মনে হচ্ছে এটা স্নিগ্ধর বাবার রুম। শেহান আসলে ছেলেকে আলাদা রুম দেওয়ার কথা ভাবেনি, ভাবার প্রয়োজন পড়েনি। ছেলে যেমন তাকে ছাড়া থাকতে পারে না, সেও তেমন ছেলেকে ছাড়া থাকতে পারে না। স্নিগ্ধ যত বড়ই হয়ে যাক, সে কখনো নিজে থেকে ছেলেকে আলাদা রুম দিবে না। বড় হয়ে ছেলে যদি আলাদা রুম চায় তখন নাও ভাববে। স্নিগ্ধ সেহনাতের হাত ধরে বিছানার কাছে নিয়ে এলো। এখানে বস মিস। একটা লোকের বেডরুমে এসেছে, এটাই তো কেমন কেমন লাগছে। আবার লোকটার বিছানায় বসবে। তবে সেহনাতের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, ঠিক আছে, তুমিও আসো, তোমাকে শুয়ে শুয়ে গল্প শোনাই। সেহনাত চাচ্ছে গল্প শুনিয়ে স্নিগ্ধকে ঘুম পাড়িয়ে ফেলতে, যাতে ও চলে যেতে পারে। স্নেহা স্নিগ্ধকে ঘুম পাড়ানোর জন্য নিতে চেয়েছিল। স্নিগ্ধ যায়নি। তার বাবা ঘুমানোর কথা বললেও বলেছে ঘুম পায়নি। এই ছেলে না ঘুমালে সে যেতে পারবে না। মিস গল্প শোনাবে শুনে স্নিগ্ধ 2 লাফে বিছানায় উঠে বসল। সেহনাত বালিশ টেনে ওকে শুয়ে দিয়ে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি গল্প শোনাই। চোখ বন্ধ করব কেন মিস? চোখ বন্ধ করে ইমাজিন করবে। ওকে। সেহনাত ভেবে পাচ্ছে না কি গল্প শোনাবে সে, তাকে কেউ কখনো গল্প শোনায়নি। সে জানে না বাবা মা বাচ্চাদের কি গল্প শোনায়। বইয়ে পড়া গল্পগুলো শোনাবে। স্নিগ্ধ কি ওসব গল্প বুঝবে? গল্প বলছো না কেন মিস? বলছি, দাঁড়াও একটু। স্নিগ্ধ সত্যি সত্যি উঠে দাঁড়াতে চাইলে সেহনাত অবাক হয়ে বলল, কি হলো, উঠছ কেন? নিষ্পাপ স্নিগ্ধ বলল, তুমিই তো দাঁড়াতে বললে। সেহনাত কপাল চাপড়াল। সেই আস্ত এক গাধা। দাঁড়াতে হবে না, শুয়ে থাকো তুমি, আর চোখ বন্ধ করো। আচ্ছা, তুমি গল্প বলো। সেহনাত রাজার রানী ও রাজপুত্রের গল্প বলা শুরু করলে স্নিগ্ধ চোখ খুলে বলল, এই স্টোরি শুনবো না। তাহলে কোন স্টোরি শুনবে? পাপা যে স্টোরি বলে। সেহনাত কিভাবে জানবে এই ছেলের পাপা একে কোন স্টোরি শোনায়? তোমার পাপা কোন স্টোরি বলে? ডাইনোসরের। ওই স্টোরি তো আমি জানি না স্নিগ্ধ। স্নিগ্ধ ভাবুক মুখে বলল, জানো না? সেহনাত অসহায় মুখে বলল, না। ঠিক আছে তাহলে আমি তোমাকে বলছি, তুমি চোখ বন্ধ করো। শেহান হেসে ফেলবে ভয়ে দরজার সামনে থেকে চলে এলো। আড়ালে এসে হাসলো একটু। সে একটা দরকারকে রুমে এসেছিল। এসে স্নিগ্ধ ও তার মিসকে দেখে ভেতরে ঢুকেনি, ফিরে যাবে ভেবেছিল, তারপরও দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনল। স্নিগ্ধের মিসেস নাজেহাল অবস্থা দেখে বেচারির উপর মায়াও হলো। তার ছেলেকে তো মিস এখনো চিনে না। এই ছেলেকে 9-6 বোঝানো সহজ কথা না। বাপ হয়ে আজ পর্যন্ত সেই পারেনি।
অবশ্য পাড়ার কোথাও না। তার ভাইয়ের শিষ্য বলে কথা। শেহান ভাতিজাকে নিজের হাতে গড়ে পিঠে নিচ্ছে। দেখা গেল স্নিগ্ধকে ঘুম পাড়াতে গিয়ে সেহনাত নিজেই ঘুমিয়ে পড়েছে। মিস ঘুমিয়ে পড়েছে দেখে স্নিগ্ধ শব্দ করল না। পা টিপে বিছানা থেকে নেমে গেল। চাচু তাকে আরেকটা কোথাও বলেছিল। শেহান এটাও বলে গেছে। আজ কিন্তু দুপুরে ঘুমাবি না ছোট ইঁদুর। তুই ঘুমিয়ে পড়লেই তোর মিস তোকে রেখে চলে যাবে। তাই তোর বাপ কেন 14 গোষ্ঠী মিলে ঘুম পাড়াতে চাইলেও ঘুমাবি না। স্নিগ্ধ গুটি গুটি পায়ে হেঁটে নিঃশব্দে দরজা আটকে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। দিদুনের ঘরে যাওয়ার সময় বাবা তাকে দেখে ফেলল। শেহান ছেলেকে দেখে ডাকল, স্নিগ্ধ। স্নিগ্ধ জিভ কামড়ে বাবার দিকে ফিরে তাকালো। ছেলেকে এরকম পা টিপে হাঁটতে দেখে শেহানের সন্দেহ হলো। কোথায় যাচ্ছ? দিদুনের রুমে। তোমার মিস কোথায়? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে স্নিগ্ধ হাসল। নিচু গলায় বলল, মিস ঘুমোচ্ছে। তুমি কিন্তু জোরে কথা বলবে না বাবা। তাহলে মিস জেগে যাবে। শেহরান হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। এটা কি ছেলে জন্ম দিয়েছে সে? অবশ্য সে দেয়নি, সাইফ দিয়েছে। এই ছেলে বাপের কোনো কিছু ছাড়েনি। শেহরান বিড়বিড় করে বলল, আমার ছেলে এমন হওয়ার পেছনে সব দোষ তোর সাইফ। এই বয়সেই এই ছেলে এমন পেকে গেলে ভবিষ্যতে কি হবে? নিজে ঘুমানোর বদলে মিসকেই ঘুম পাড়িয়ে দিয়েছে। মাগরিবের আজান শুনে সেহনাতের ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে উঠে বসল সে। আরামের একটা ঘুম হয়েছে। হঠাৎ সেহনাতের মনে পড়ল, কোথায় আছে সে। চট করে আশেপাশে তাকিয়েই নিজের মাথার চুল টেনে ধরল। বিড়বিড় করে বলতে লাগল, আল্লাহ, এই লজ্জার দিন দেখানোর জন্যই তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে। ছাত্রের বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছি। সেহনাতের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করল। এত ঘুম কাতুরে কেন সে? এটা যে আসরের আজান না তা ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়েই বুঝতে পারল। মাগরিবের আজান দিচ্ছে। তার মানে কি রাত হয়ে গেছে? সেহনাত আর কিছু ভাবতে পারল না। হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে চোখমুখ না ধুয়ে বাইরে ছুটল। এই বাড়ির মানুষগুলো তাকে কি ভাবছে? তার থেকে বড় কথা, স্নিগ্ধর বাবা ওকে কি ভাবছে? আর স্নিগ্ধর মা? এটা ভাবতে গিয়ে সেহনাত একটু হোঁচট খেল। স্কুলের সব মিশরাই জানে স্নিগ্ধর মা নেই। কিন্তু কেউ এটা জানে না স্নিগ্ধর মা মারা গেছেন নাকি ডিভোর্স নিয়েছে। এই বাড়িতে সে মোটামুটি সবারই ছবি টানানো দেখেছে। কিন্তু স্নিগ্ধর মার কোন ছবি তো দেখেনি। স্নিগ্ধ এমনকি অন্যরাও স্নিগ্ধর মাকে নিয়ে কোন কোথাও বলেনি। সেহনাত নিজের মনকেই প্রশ্ন করল, কোথায় স্নিগ্ধর মা? এই বাড়িতে থাকে না। কেন থাকবে না? এরকম একটা সংসার স্বামী সন্তান রেখে কেন চলে যাবে? তার মানে কি স্নিগ্ধর বাবা মা আলাদা থাকে? উনাদের কি ডিভোর্স হয়ে গেছে? নাকি মানুষটা বেঁচেই নেই? এসব ভাবতে ভাবতেই সেহনাত নিচে নেমে এলো। সবাই তখন ডাইনিং রুমে বসে স্নিগ্ধর কাণ্ডে হাসাহাসি করছিল। চালাক ছেলে মিসকেই ঘুম পাড়িয়ে দিয়েছে। তবে উনাদের চোখ সেহনাতের উপর পড়তেই সকলে হাসি থামিয়ে দিল। এমন ভাব করল যেন সেহনাতের ঘুমিয়ে পড়াটা কোন বিষয় না। তারা কেউ এই বিষয়ে ভাবছেই না। মেয়েটা লজ্জা পাক এটা তারাও চায় না। তবে সেহনাত লজ্জা পাচ্ছে। লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ফারহানা সেহনাতের উদ্দেশ্যে বলল, হাত মুখ ধুয়ে এসো মা, আমি চা বানাচ্ছি। সেহনাত খুব কষ্টে ফারহানার দিকে চোখ তুলে তাকিয়ে মৃদু সুরে বলল, আমি এখন চলে যাব খালাম্মা। মিস চলে যাবে শুনেই স্নিগ্ধ ছোট দিদুনের কোল থেকে নেমে এসে মিসের পা জড়িয়ে ধরে বলল, তুমি যাবে না, আমার সাথে থাকবে। সেহনাত হতাশ চোখে স্নিগ্ধর দিকে তাকালো। মনে মনে বলল, সব তোর জন্য হয়েছে তোর। তোকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছি। এত লজ্জায় আমি আমার 24 বছরের জীবনে কখনো পড়িনি যতটা আজ পড়েছি। এরপরও তুই তোর সাথে থেকে যেতে বলছিস। আর কত থাকবো রে বাপ? এবার ছেড়ে দে, কেঁদে বাঁচি। শেহরান বাইরে থেকে ফোন কল সেরে ভেতরে এসে সেহনাতকে দেখল। স্নিগ্ধর মিসকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে সে চোখ নামিয়ে নিল। তখনই শেহানের আগমন ঘটল। তার আগমন তুফানের মতো তরফুর চালিয়ে হয়। ভেতরে পা রেখেই স্নিগ্ধকে এখনও মিসেস সাথে চিপকে থাকতে দেখে হেসে সোফায় বসে পড়ল। 2 হাত ভর্তি আইসক্রিম নিয়ে ফিরেছে। ছোট ইঁদুরকে কথা দিয়ে গিয়েছিল। ছোট ইঁদুর নিজের কাজ করতে পেরেছে। তাই তাকেও নিজের কথা রাখতে হয়েছে। শেহান চেঁচিয়ে উঠল, ওই স্নেহার বাচ্চা। স্নেহা এলে আইসক্রিমগুলো স্নেহাকে ধরিয়ে দিয়ে বলল, সবার জন্য বাটিতে করে নিয়ে আইজা। শেহান সন্দিহান চোখে শেহানকে দেখছে। তার কেনই যেন শেহানকে সন্দেহ হচ্ছে। যদিও সে জানে না শেহানের এতে কতটুকু হাত আছে। শেহান স্নিগ্ধর দিকে তাকিয়ে হাত মেলে দিয়ে ডাকল, ছোট ইঁদুর এদিকে আয়। স্নিগ্ধ আজ এক ডাকেই চাচুর কাছে ছুটে গেল। এতেই শেহানের সন্দেহ সত্য প্রমাণ হলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। এসব তাহলে শেহানের বুদ্ধি। ওর বুদ্ধিতেই স্নিগ্ধ মিস সেহনাতকে যেতে দিচ্ছে না। কিন্তু এসব করে ওর লাভটা কি হচ্ছে?
শেহান অবশ্য খেয়াল করেছে ভাই পুলিশি নজরে তাকে দেখছে। শেহান মনে মনে বলল, এভাবে কেন দেখছো? সব তো তোমার জন্যই করছি। যখন বউ পেয়ে যাবে তখন তো আর এই ভাইকে চিনবে না। শেহান স্নিগ্ধকে চেপে ধরে গালে কামড় বসিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, দুপুরে ঘুমিয়েছিলি? স্নিগ্ধ চাচ্চুর মতো ফিসফিস করে জবাব দিল, না। শেহান হেসে স্নিগ্ধকে আরো কয়েকটা চুমু খেয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। তুই ঘুমালে মিস এখনো এখানে থাকতো না। সাবাস বেটা শেহানের ভাতিজা, আমার যোগ্য শিষ্য তুই। স্নিগ্ধ ঘুমানোর আগে সেহনাত যেতে পারল না। দুপুরে না ঘুমানোর ফলে সন্ধ্যার একটু পরেই স্নিগ্ধ ঘুমে তুলতে লাগলো। স্নেহা ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাতের বেলা সেহনাতের পক্ষে একা যাওয়া সম্ভব না। জীবনে সে একটা জিনিসই ভয় পায়, অন্ধকার। অন্ধকারের রাস্তায় বেরোবে তো দূর বারান্দায়ও বের হয় না। অবশ্য সেহনাত একা যেতে চাইলেও এই বাড়ির মানুষগুলো তাকে একা যেতে দিত না। শেহান ড্রাইভারকে মিস সেহনাতকে নামিয়ে দেওয়ার কথা বলে শেহান মায়ের সামনে বলল, ছি ভাই ছি, তুমি এত অকৃতজ্ঞ আমি তো জানতামই না। মিস তোমার ছেলের জন্য এত করলো, আর তুমি কি না উনাকে ড্রাইভারের সাথে পাঠাচ্ছ? তোমার ভেতরে কি এতটুকু মানবতাও বেঁচে নেই? নিজে মিসকে দিয়ে আসতে পারছো না? শেহান রাগী চোখে শেহানের দিকে তাকালো, কিন্তু ততক্ষণে শেহান নিজের কথা মায়ের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে। ফারহানা বলল, শেহান তো ঠিকই বলেছে, তুই মেয়েটাকে ড্রাইভারের সাথে কেন পাঠাচ্ছিস? আমি আর একটা কোথাও শুনতে চাই না। তুই নিজে গিয়ে মেয়েটাকে দিয়ে আসবি। শেহান বের হওয়ার আগে শেহান কটমট চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি ফিরে এসে তোকে দেখে নিচ্ছি। শেহান মিছামিছি হাই তুলে বলল, মা আমার আজ এত ঘুম পাচ্ছে কেন? আমি ঘরে গেলাম। সকাল হওয়ার আগে তোমরা আর আমাকে ডেকো না। রুমের দিকে যেতে যেতে শেহান হেরে গলায় গাইছে, ছি 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 রে নুনি ছি 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 ছি। সেহনাত লোকটার গাড়িতে পাশের সিটে বসে আছে। অস্বস্তিতে জমে যাচ্ছে বেচারি। কেন যে ঘুমিয়ে পড়েছিল তখন? এখন উনার দিকে তাকানোরও মুখ নেই। রাত করে ফেরার কারণে শান্তি আপুও কথা শোনাবে। তার চেয়ে ভয়ঙ্কর হলো, মহল্লার কেউ যদি তাকে রাতের বেলা একটা লোকের গাড়ি থেকে বের হতে দেখে, তাহলে সর্বনাশের 18 কলা ওখানেই পূর্ণ হবে। সেহনাত ঠোঁট কামড়ে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, প্লিজ আল্লাহ, আজ যেন হামিদ কাকার দোকান বন্ধ থাকে। ওই দোকানে বসে চা পান খাওয়া সিসি ক্যামেরাগুলোর সামনে দিয়ে যেন যেতে না হয়। সেহনাত চোখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। বাসার সামনে নামা মোটেই নিরাপদ হবে না। 2-3 গলি আগেই গাড়ি থামাতে বলতে হবে। শেহান ড্রাইভ করতে করতে আচোখে তাকালো। সেহনাতকে বিড়বিড় করতে দেখে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিল। উনার অস্থিরতা তার চোখে ধরা পড়েছে। তার ভাই ও ছেলের জন্য মিস সেহনাতকে আজ ভুগতে হলো। শেহানের মাথায় কোন ভূত ভর করেছিল কে জানে। আমাকে এখানেই নামিয়ে দিন। হঠাৎ সেহনাত কথাটা বলে উঠলে শেহান দ্রুত ব্রেক করল। গাড়ি থামা মাত্র সেহনাত তড়িঘড়ি করে নেমে যেতে লাগলো। শেহান বাইরে তাকিয়ে বলল, এখানে কি লাইট দেওয়া হয়নি? অন্ধকার অনেক। সেহনাত নেমে যেতে যেতে বলল, অসুবিধা নেই, আমি যেতে পারবো। সেহনাত একা গাড়ি থেকে নামলো না। শেহানও নামল। গলিটার দিকে তাকিয়ে তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল। এই অন্ধকারের মাঝে উনি যাবেন কি করে? সেহনাত আর দেরি করতে চাচ্ছে না। চলে যাওয়ার আগে লোকটাকে বলল, আসি, শুনুন। শেহান ডেকে উঠলে সেহনাতকে দাঁড়াতে হলো। জি। স্নিগ্ধকে দেখতে যাওয়ার জন্য ধন্যবাদ। এবং ওর অত্যাচার সহ্য করার জন্য ধন্যবাদ। সেহনাত হাসল। উনি অত্যাচার শব্দটা ব্যবহার করলেও ওটা একটা বাচ্চার ভালোবাসা প্রকাশের ধরন। আমার ছেলের হয়ে আমি সরি বলছি। ও এখনো অনেক ছোট, তাই আপনার কাছে থেকে যাওয়ার মতো অন্যায় আবদারটা করে ফেলেছে। সেহনাত কিছুই বলল না, হাসল শুধু। সেহনাত চলে যাওয়ার পরই শেহান পকেট থেকে ফোন করে করে কাউকে কল করল। ড্যাশ 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 ড্যাশ। তাজওয়ার নিজের ফ্ল্যাটে ফিরে এসেছে। এটাই তার শান্তির জায়গা। ফ্যামিলি বালের সাথে কারা থাকে। এক দুপুরে তার মাথা খারাপ হয়ে গেছে। মন্টু কল দিয়েছিল, তুলতে পারেনি। বিছানায় আরাম করে শুয়ে মন্টুকে কল দিল। কল তুলেই নাকুশ গলায় মন্টু বলল, সারাদিন কই আছিলেন ভাই? কত কল দিলাম ধরলেন না। আমি তো শালা তোমাদের মতো বনের মোষ না। আমার কত ঠেকা আছে। আপনি ভাই ঠেকা নিয়েই পইরা থাকেন। এদিকে ভাবি শিকদার বাড়িতে এসেছে। কথাটা শুনে তাজওয়ার শোয়া থেকে উঠে বসল। কপাল কুঁচকে বলল, কে কার বাড়িতে গেছে? আপনার হবু বউ। সকাল 11টায় শিকদার বাড়িতে ঢুকছে না। সন্ধ্যার পর শেহান শিকদারের সাথে তার নিজস্ব গাড়িতে বেরিয়েছে। বাঞ্চুদ এই কথা তুই আমাকে এখন জানাচ্ছিস? গালি দিয়ে তাজওয়ার কল কেটে দিল। এই শিকদারের বেটা চাচ্ছেটা কি? শালা মরার জন্য উঠে পড়ে লেগেছে। ড্যাশ 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 ড্যাশ। আজকে সারাদিন সেহনাতের কাজের উপর দিয়ে কেটেছে।
নিজের পরনের জামাকাপড়, বিছানা বালিশের কভার সব ধুয়ে দিয়েছে। ঘর মুছেছে। জিনিসপত্র একটু এধার ওধার করেছে। বিকালে ঘুমিয়েছে। ঘুম ভেঙেছে ফোনের শব্দে। অচেনা নম্বর দেখে প্রথমে রিসিভ করতে চায়নি, পরে ভাবল যদি কোন স্টুডেন্টের বাবা মা হয়। তাই কল রিসিভ করেছে। হ্যালো মিস, তুমি কালকে চলে গিয়েছো কেন? নম্বরটা অচেনা হলেও কণ্ঠস্বরটা চেনা। স্নিগ্ধ। কার ফোন এটা? ফুপিনের। তুমি কাল কেন চলে গিয়েছো? তুমি যেমন তোমার বাড়িতে থাকো, আমাকেও তো আমার বাড়িতে থাকতে হবে। স্নিগ্ধ। কেন থাকতে হবে? তুমি আমার সাথে থাকবে। সেহনাথ হাসল। এই অবুঝ ছেলেকে বোঝানো যাবে না। তাই বলল, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থাকতে চলে এসো কেমন? স্নিগ্ধ ফুপির দিকে তাকালো। একটু ভেবে বলল, আমি চলে গেলে পাপা কার সাথে থাকবে? সেহনাথ হাই তুলে উঠে বসল। এই প্রশ্নের কি জবাব দিবে সে? আচ্ছা, তুমি তাহলে তোমার পাপার সাথেই থাকো। আমার সাথে তো স্কুলে দেখা হবে। স্নিগ্ধর সাথে কথা বলা শেষে সেহনাথ ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এলো। কিছু মিছু খেতে ইচ্ছে করছে। কতক্ষণ ইউটিউব ঘাটাঘাটি করলো। রেসিপি দেখতে যতটা ভালো লাগে বানিয়ে খেতে ততটাই কষ্ট লাগে। তাই আবার শুয়ে পড়ল। শান্তি ফিরে এসেছে। রুমে টুকতে টুকতে বলল, গলির লাইট ঠিক হয়েছে। এই মহৎ কাজ কে করলো? জায়গাটা এত অন্ধকার, ওখান দিয়ে আসতে গেলে বুক কাঁপত। উপকারটা যে করেছে দোয়া করি তার বউয়ের 3টা যমজ বাচ্চা হোক। শান্তি আপুর দোয়া শুনে সেহনাথ বলল, কারোর জন্য দোয়া করে ওই বেচারির উপর কেন জুলুম করছো? মানুষ একটাই পালতে পারে না। তুমি একসাথে 3টার দোয়া করছো। শিকদার বাড়ির সকল সদস্যদের আজকে একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে। শাহজাহান সাহেবের কাছের মানুষ, তাই উনাকে পরিবার সহ যেতেই হবে। না যাওয়ার কোন অপশন নেই। শাহজাহান সাহেব বড় ছেলেকে বলে রেখেছেন, যত কাজই থাকুক না কেন তোমাকেও যেতে হবে। শেহরান কথা দিয়েছে যাবে। সে এখন বাড়িতে না থাকলেও শাহজাহান সাহেব জানেন তার বড় ছেলে ঠিক সময় মতো পৌঁছে যাবে। শেহান স্নিগ্ধকে খুঁজছে। খুঁজতে খুঁজতে স্নেহার রুমে চলে এলে শুনতে পেল স্নেহা ছোট মাকে বলছে, আমি যাব না মা, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি হয়েছে তোর বলতো? কয়দিন ধরে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস। মায়ের কথায় স্নেহার মেজাজ খারাপ হলো। সবসময় কি মানুষের সবকিছু ভালো লাগে মা? তোর ভালো লাগতে হবে। তোর জীবনে এমন কোন চাপ বা দুঃখ নেই যে বেড়াতে যেতে তোর ভালো লাগবে না। শেহান কথাগুলো বলতে বলতে ভেতরে ঢুকল। স্নিগ্ধ বিছানার উপর বসে এতক্ষণ ফুপি দিদুনের ঝগড়া দেখছিল। শেহান এসে ওকে কোলে তুলে নিল। স্নেহার দিকে তাকিয়ে বলল, ঢং বাদ দিয়ে তৈরি হ। যেখানে তোর 14 গোষ্ঠী যাচ্ছে তুই যাবি না বলছিস কোন সাহসে? তুই যাবি, তোর খারো যাবে। স্নেহা কিছুই বলল না। টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ভাইয়া তাকে সেদিন রাতে ইলাদের বাড়িতে থাকতে যেতে নিষেধ করেছিল। সে শুনেনি। সেদিন ভাইয়ার কথা শুনলে তার জীবনটা আগের মতোই রঙিন থাকত। শেহান তারা দিয়ে বলল, ছোট ইঁদুরকে আমি রেডি করাচ্ছি, তুই নিজে রেডি হ। জলদি। সবাই নিচে দাঁড়িয়ে আছে, স্নেহার জন্য অপেক্ষা করছে। স্নেহা এখনো বের হয়নি। শেহান মাকে দেখে বলল, তোমাকে পরি লাগছে মা। ফারহানা ছেলের কথা শুনে লজ্জা পেয়ে হাসল। শেহান আর চোখে বাবাকে দেখে বলল, কিন্তু তুমি যার পাশে দাঁড়িয়ে আছো এই পরীর সাথে তাকে মানাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার। শাহজাহান সাহেব আগুন চোখে ছেলের দিকে তাকালেন। শেহান বাপের চাহনি পাত্তা না দিয়ে চাচিকে বলল, তোমাকে হিন্দি ছবির নায়িকার মতো লাগছে ছোট মা। ছোট বাবার সাথে মানিয়েছেও বেশ। ছোট বাবাকে পেয়ে তুমি জিতেছ। বদছেলে নিজের বাবার সাথেও খোঁচাখুচি করে। ঝুমা হেসে শেহানের চুল এলোমেলো করে দেওয়ার জন্য হাত বাড়াল। শেহান স্নিগ্ধকে নিয়ে লাফিয়ে পেছনে সরে গিয়ে বলল, ভালোবাসা চুলে দেখিও না ছোটমা। সেট করতে অনেক সময় লাগিয়েছি। স্নিগ্ধ বাবু সাহেবের মতো চাচার কোলে বসে আছে। স্নিগ্ধকে আজ শেহান নিজের মতো ড্রেস পরিয়েছে। সেম জুতো, সেম প্যান্ট, সেম টি শার্ট। চুলও সুন্দর করে সেট করে দিয়েছে। ছোট ইঁদুরকে আজ ভাইয়ের ছেলে কম তার ছেলে বেশি লাগছে। ঝুমা ওদের দুজনকে দেখে বলল, তুই বিয়ে করলে তোরও আজ এমন একটা ছেলে থাকতো। জায়ের কথা শুনে ফারহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বড়টাই বিয়ে করে না। তুই ছোটটাকে নিয়ে পড়েছিস, আমার কপালে আসলে ছেলের বউ দেখা লেখা নেই। ঘুরে ফিরে আলোচনা তাদের বিয়ের দিকে এগুচ্ছে দেখে শেহান টপিক চেঞ্জ করে ফেলল। গলা উঁচিয়ে স্নেহাকে ডেকে বলল, ওই স্নেহার বাচ্চা বেরোবি তুই। স্নেহা বেরিয়ে হেলে ওকে দেখে সবাই তবদা খেলেও শেহান সবকার মতো খেল। এই ঢঙ্গে আবার কোন নতুন ঢং শুরু করেছে? জামাই মরেছে তোর? স্নেহা ভাইয়ের দিকে তাকিয়ে তেজহীন গলায় বলল, না। তাহলে বিধবার রূপ নিয়ে কেন যাচ্ছিস? স্নেহা জবাব দিল না। শেহান স্নিগ্ধকে কোল থেকে নামিয়ে দিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, 2 মিনিট সময় দিলাম।
যা মুখে একটু আলকাতরা মেখে আয়। আমরা দাঁড়াচ্ছি। স্নেহার এখন সাজতে ইচ্ছে করছে না। তার তো যেতেই ইচ্ছে করছিল না। স্নেহা দাঁড়িয়ে আছে। শেহান চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল, যা। বলার পরেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। দিন দিন বেয়াদব হচ্ছিস। তাজওয়ারের মেজাজ খারাপ হচ্ছে। আশেপাশের কয়েকটাকে ধরে থাপড়াতে ইচ্ছে করছে। বাপের পীড়িতের লোকের ছেলের রিসেপশনে এসে তার কাজ কি? কাজ না থাকলেও আসতে হয়েছে। ওই যেই অভদ্র লোক তাকে পয়দা করেছে, উনার আদেশ, তাকে আসতেই হবে। তাই টাকায় পরে ইচ্ছে না থাকলেও এসেছে, দেখা দিয়েছে। এখন আর তার এখানে কাজ নেই। তাই তাজওয়ার ফিরে যাবে ঠিক করল। বাবাকে বলল, আমি যাচ্ছি। উসমান খান চাপা গলায় বললেন, ফেরার এত কিসের তারা তোমার? বাড়িতে বউ রেখে এসেছ। তাজওয়ার বাঁকা চোখে বাবার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ বলল, আপনি তো রেখে এসেছেন, আপনার ফেরার তারা নেই কেন? উসমান খান দাঁত কিরমির করলেও কিছু বললেন না। তাজওয়ার পকেট হাত ঢুকিয়ে লম্বা কদম ফেলে হাঁটতে হাঁটতে বিড়বিড় করছে, বাল ফালাতে মানুষ বিয়ে করে এরা কোন সুখটা পেয়ে যায়? বউয়ের গোলাম হয়ে জীবন কাটাতে হয়। তাজওয়ার বেরিয়েছেই যাচ্ছিল, হঠাৎ ডানপাশে চোখ পড়লে থেমে গেল সে। চোখে যদি ভুল না দেখে তাহলে এটাই ওই পোল্ট্রির মুরগি। খরগোশের ছানাটা এখানে কি করছে? তাজওয়ার যাওয়ার কথা ভুলে গেল। দাঁড়িয়ে দেখতে লাগলো। স্নেহার শুকনো মুখে স্নিগ্ধর হাত ধরে দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা ক্রমেই বাড়ছে, তাই একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। এত লোকজন দেখে স্নেহার অস্বস্তি লাগছে। ওই রাতের কথা মনে পড়ে দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে। নাইট ক্লাবেও সেদিন এত মানুষ ছিল। কে তাকে ছুঁয়েছে স্নেহা জানে না। নিজের শরীরে কোন পুরুষের স্পর্শ লেগেছে মনে পড়লেই তার মরে যেতে ইচ্ছে করে। এই নোংরা শরীর নিয়ে বাঁচতে ইচ্ছে করে না। স্নেহার চোখ ভিজে উঠল। তখনই স্নিগ্ধ তার হাত ছাকিয়ে বলল, ফুপিন আইসক্রিম খাবো, চলো ফুপিন। স্নেহা তড়িঘড়ি চোখ মুছে নিল। কান্নে দিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আইসক্রিম খেলে তোমার গলা বসে যাবে বাবা। স্নিগ্ধ তবুও জেদ ধরে বলল, না, আমি আইসক্রিম খাবো ফুপিন, চলো প্লিজ। স্নেহার ভালো লাগছে না, তাই আজ স্নিগ্ধর সাথেও এত কথা বলল না। স্নিগ্ধকে আইসক্রিম ভ্যানের কাছে নিয়ে এলো। ওদের পেছনে পেছনে তাজওয়ারও এসে একটু দূরে দাঁড়ালো। সে ভীষণ মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখছে। স্নিগ্ধ আইসক্রিম খাচ্ছে। স্নেহা বারবার চোখ মুছছে। তাজওয়ার কপালে ভাঁজ ফেলে বিড়বিড় করল, কাঁদছে কেন এই মেয়ে? মেয়েটাকে সেদিন অন্যরকম দেখা গিয়েছিল। সেদিন এই মেয়ের ভেতর জীবন ভরপুর ছিল। আজ যেন মৃত কোন মানুষ দাঁড়িয়ে আছে। তাজওয়ার আরেকটু কাছে এগিয়ে হেলে লক্ষ্য করল মেয়েটার চোখের নিচে কালি পড়েছে। গাল ভেঙে বসে গেছে। তাজওয়ার হাসল। তার ধারণাই ঠিক ছিল। এই খরগোশ ওভার থিঙ্ক করে নিজের 12টা বাজিয়ে ফেলেছে। তবে সে আশ্চর্য হচ্ছে এই মেয়ে এখনো সুইসাইড করেনি কেন? এখনো বেঁচে থাকবে এতটা শক্ত এই মেয়েকে ভাবেনি। এখানে তার একটু ভুল হয়েছিল। স্নিগ্ধ আইসক্রিম মুখে মাখিয়ে ফেলেছে। স্নেহা স্নিগ্ধর সামনে বসে ওড়না দিয়ে আলতো করে ওর মুখ মুছে দিচ্ছে। তাজওয়ার ঠিক করল সে মেয়েটার সামনে যাবে। ওই দিন রাতে যে এই মেয়ে তার সাথেই ছিল এই কথাটা জানাবে। এবং এটাও ক্লিয়ার করবে ওই দিন তাদের মাঝে ওরকম কিছুই হয়নি যার জন্য এই মেয়েটা একজনের বিয়েতে এসে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তাজওয়ার পা বাড়াবে এমন সময় শেহান পেছনে থেকে ওদের ডেকে উঠল, স্নিগ্ধ, স্নেহা। বাবার ডাক শুনে স্নিগ্ধ ছুটে গেল। শেহান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল। শেহান স্নেহাকে বলল, এখানে কি করছিস? স্নিগ্ধ আইসক্রিম খেতে চেয়েছিল ভাইয়া। আচ্ছা, আয় এখন। স্নেহা ভাইয়ার সাথে চলে গেল। তাজওয়ার কপাল কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। এই খরগোশ তার বাপের শত্রুর বোন। তাজওয়ার হঠাৎ হেসে ফেলল, কি আজব দুনিয়া। বাপের শত্রুর বোনকে হাতে পেয়েও ছেড়ে দিয়েছে। তাজওয়ার পেছনে থেকে দুই ভাই বোনকে যেতে দেখছে। সেদিন মাতাল অবস্থায় এই ভাইদের কথাই বলছিল। তাজওয়ার বাবাকে জানিয়েছিল সে চলে যাচ্ছে। এখনো ছেলেকে এখানে দেখে উসমান খান জিজ্ঞেস করলেন, কখন যাবে? তাজওয়ার কোট খুলে হাতে নিতে নিতে বলল, যাব না। কেন? এখানে থাকতে ভালো লাগছে। উসমান খান বিরক্ত মুখে বললেন, এতক্ষণ তো আমার কানের উপর অত্যাচার করছিলে কেন? তোমাকে নিয়ে এসেছি, এখন হঠাৎ ভালো লাগছে কেন? চোখের সামনে ভালো লাগার জিনিস পেয়েছি তাই ভালো লাগছে। উসমান খান ছেলের আবলতাবল কথা বুঝতে পারলেন না, বোঝার চেষ্টাও করলেন না। তিনি চলে যাওয়ার পরও তাজওয়ার শিকদার পরিবারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার নিজে থেকেই শিকদার পরিবারের সাথে পরিচিত হতে এল। শাহজাহান সাহেব ছোট ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলেন। পাশেই উনাদের স্ত্রীরা অন্য মহিলাদের সাথে গল্পে মেতেছেন। তাজওয়ার এগিয়ে এসে সামান্য হেসে শাহজাহান সাহেবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি তাজওয়ার খান, উসমান খানের ছেলে। শাহজাহান সাহেব উসমান খানকে চিনেন।
উনার সাথে সম্পর্ক খুব একটা ভালো না হলেও খারাপও না। তাই তাজওয়ারের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। আমি তো জানতাম তুমি দেশে থাকো না। তাজওয়ার আন্তরিক হেসে বলল, থাকতাম না, তবে 5 মাস আগে ফিরেছি। শাহজাহান সাহেব জানেন 5 মাস আগে উসমান খানের বাবা মারা গেছেন। বুড়ো মানুষটা অনেক বছর অসুস্থ ছিলেন। তিনি ব্যাপারে আর কথা বাড়ালেন না। শেহান ছেলেকে কোলে নিয়ে বাবার কাছে এলে শাহজাহান সাহেব ছেলেকেও পরিচয় করিয়ে দিলেন। শেহরান, আমার বড় ছেলে। তাজওয়ার শেহরানের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি নিয়ে বলল, নেতা সাহেবকে কে না চিনে? তাজওয়ার হাত বাড়ালে শেহরান তাকে না চিনেও হাত মেলাল। তাজওয়ার স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, হ্যালো লিটল চ্যাম্প। শেহান এখানে নেই। স্নেহা ওয়াশরুমে গিয়েছিল। ফিরে আসার সময় কোত্থেকে একটা ছেলে এসে তার সাথে ধাক্কা খেল। স্নেহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়ে পেছনে একজন ওয়েটারের সাথে বাজল। ওয়েটারের হাতে ধরা ট্রে উল্টে সব জুসের গ্লাস তার উপর পড়ল। সাদা জামা ভিজে গিয়ে গায়ের সাথে চেপে বসল। এতটুকু সময়ে কি থেকে কি হয়েছে স্নেহা বুঝতেই পারল না। বোকার মতো সে আশেপাশে তাকাতে লাগলো। ওয়েটার তার কাছে ক্ষমা চাচ্ছে। তখনই এখানে শেহান চলে এলো। যেই ছেলেটা স্নেহাকে ধাক্কা দিয়েছে ওর উপর ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে নিয়ে নিচে পড়ে গেল। শেহান ছেলেটার উপরে বসে এলোপাতাড়ি খুশি মারতে লাগলো। কুত্তার বাচ্চা, কাকে ধাক্কা দিয়েছিস তুই? মেয়ে দেখলে শরীরে কারেন্ট দৌড়ায় শালা। স্নেহা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে কিছুই বলতে পারছে না। আর না ভাইয়াকে সরিয়ে নেওয়ার কথা মাথায় আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে শুধু। এদিকে গন্ডগোল দেখে সকলেই এগিয়ে এলো। শেহান এই দৃশ্য দেখে তাড়াতাড়ি এসে ভাইকে ধরে সরিয়ে নিয়ে গেল। শেহান, স্টপ! পাগল হয়ে গেছিস তুই? কেন মারছিস ছেলেটাকে? ভাই তাকে পেছনে থেকে ধরে রাখলেও শেহান ছুটে যেতে চাচ্ছে। ছাড়ো ভাই, এই কুত্তার বাচ্চাকে আজ আমি খুন করে ফেলবো। কার বোনের দিকে চোখ দেয় ও? ওর চোখ আমি তুলে ফেলবো। স্নেহার মনে হচ্ছে এই ছেলেটা হয়তো তাকে চিনে। হয়তো সেদিন নাইট ক্লাব থেকে এই ছেলেই তাকে নিয়ে গিয়েছিল। এমন আরো অনেক অবাস্তব ভাবনা এসে স্নেহার মাথায় ভর করেছে। স্নেহা এখনো ওই ঘটনাটাই ভুলতে পারেনি। তাই আজকের এই ঘটনা তার উপর আরো বাজে প্রভাব ফেলল। চোখের পানি আটকে রাখতে পারল না। হঠাৎ প্যানিক করতে লাগলো। কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে লাগলো। তাজওয়ারের চোখ স্নেহার উপর পড়ল। ওর কাপা কাপি দেখে তার মেজাজ খারাপ হচ্ছে। যার ভাই বোনের জন্য মানুষ খুন করে ফেলতে চায় তার বোন ভিতর রানী হয়ে কাঁপছে। মেয়ে মানুষকে এজন্যই তার কাছে অসহ্য লাগে। মা, ছোট মা এসে স্নেহাকে জড়িয়ে ধরল। শাহজাহান সাহেব ধমকে উঠে বললেন, এখানে কি ঘটেছে শেহান? শেহান নিচে পড়ে থাকা ছেলেটাকে দেখে ফুঁসতে ফুঁসতে বলল, এই কুত্তার বাচ্চা ইচ্ছে করে স্নেহাকে ধাক্কা দিয়েছে। ছেলেটার নাক ফেটে রক্ত পড়ছে। তবুও বলার চেষ্টা করল, আমি ইচ্ছে ক। শেহান গর্জে উঠল, অপরাধ করে এখন আবার মিথ্যা বলছিস শালা। শাহজাহান সাহেব ধমক দিয়ে ছেলেকে থামিয়ে দিলেন। জানতে চাইলেন, তুমি কিভাবে জানলে ও ইচ্ছে করে ধাক্কা দিয়েছে? শেহানের বন্ধু এগিয়ে এসে বলল, ইচ্ছেকৃতই ছিল আঙ্কেল। স্নেহা হেঁটে আসছিল সময় ছেলেটা ওকে দেখেই ধাক্কা দিয়েছে। কোনটা ভুল আর কোনটা ইচ্ছেকৃত দেখলেই বোঝা যায়। ছেলেটা দোষী প্রমাণ হলেও শাহজাহান সাহেব আর কিছু বললেন না। কারণ শেহান আগেই ওকে ওর অপরাধের থেকে বেশি শাস্তি দিয়েছে ফেলেছে। শাহজাহান সাহেব ছেলেটার অবস্থা দেখে গম্ভীর মুখে বললেন, মানছি ওই ছেলেটা দোষ করেছে। তাই বলে তুমি একটা মানুষকে এভাবে মারবে? শেহান ফুঁসতে ফুঁসতে বলল, ঘটনা যদি আমার বোনকে নিয়ে হয় তাহলে অবশ্যই মারব। দরকার পড়লে এর থেকেও বেশি মারব। আমার বোনের দিকে বাজে নজর তুলে তাকানো প্রতিটা চোখ আমি খালিয়ে ফেলব। আমার বোনের দিকে বাড়ানো প্রতিটা নোংরা হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। স্নেহা শেহান শিকদারের বোন। যে সে কোন মেয়ে নাও। ছেলেটাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শেহরানও শেহানকে ছেড়ে দিয়েছে। এত ঝামেলার মাঝেও তাজওয়ার শান্ত থেকে সবাইকে দেখছে। ভিতু খরগোশনী মাতাল অবস্থায় বলেছিল, বড় ভাইয়া বকবে, ছোট ভাইয়া মারবে। এখন দেখা যাচ্ছে ঠিকই বলেছে। বড়টা পানি হলেও ছোটটা আগুন। ছেলেটার এতটুকুই দোষ ছিল তাদের ভিতু সুন্দরী বোনের সাথে একটু ধাক্কা খেয়েছে। এইটুকু অপরাধে নাক ফাটিয়ে ফেলেছে। এখন যদি ভাইয়েরা জানতে পারে তাদের আদরের বোন তাদেরকে না জানিয়ে নাইট ক্লাবে গিয়ে মাতাল হয়ে গিয়েছিল। মাতাল অবস্থায় সম্পূর্ণ অচেনা একটা লোকের কোলে উঠে তার ব্যক্তিগত ফ্ল্যাটে গিয়ে রাত কাটিয়ে এসেছে। তখন বোনের এই বিশাল অপরাধের শাস্তি কি দিবে? বোনকে মেরে নদীতে ভাসিয়ে দিবে? তাজওয়ার ঠোঁট কামড়ে হাসল। স্নেহার দিকে তাকিয়ে দেখল এই মেয়ের কাপা কাপি এখনো থামেনি। কাঁদতে কাঁদতে স্নেহা মা, বড়মাকে বলছে, বাসায় যাব বড়মা, এখানে থাকবো না। বোনকে কাঁদতে দেখে শেহান ধমক দিয়ে বলল, গাধার মতো কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? ছেলেটাকে যদি তুই ঠাটিয়ে দুইটা চড় মারতি তাহলে কি তোর হয়ে আমাকে মারামারি করতে হতো?
গাধি একটা। খাওয়াই না তোকে। হাতে শক্তি নেই। পারে শুধু ফ্যাচফ্যাচ করে কাঁদতে আর বড় ভাইয়ের সাথে তর্ক করতে। ছেলেটাকে তো মেরেছি, এখন তোকেও দুইটা খুশি দিতে ইচ্ছে করছে। চাচু ফুপিনকে বলছে দেখে স্নিগ্ধ রাগী গলায় বলল, চাচু তুমি ফুপিনকে মারলে আমি কিন্তু পাপার কাছে বিচার দিব। তখন আমার পাপাও তোমাকে মারবে। শেহান স্নিগ্ধকে খপ করে কোলে তুলে নিয়ে কালে কামড় বসিয়ে বলল, তোকে যে আমি কামড়ে খেয়ে ফেলি তোর বাপ তো সেই বিচারই করতে পারে না। তুই আবার কোন বিচারের কথা বলছিস? শেহান স্নেহার কাছে এসে নরম গলায় জিজ্ঞেস করল, ভয় পেয়েছিস? স্নেহা টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে উপনিচ মাথা নাড়ল। শেহান হেসে বোনের মাথায় হাত রেখে বলল, ভয় কেন পেয়েছিস বোকা? ভাই আছে না। এদের ভাইবোনদের ভালোবাসা দেখে তাজওয়ারের এখন আফসোস হচ্ছে, তার বাপ কেন আর 2-3টা ছেলে মেয়ে পয়দা করল না। শিকদার পরিবার তাদের ভীতু খরগোশ মেয়েকে আগলে ধরে নিয়ে যাচ্ছে। তাজওয়ার ওদিকে তাকিয়ে থেকে বলে উঠল, কিউট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। তবে এদের এত সুখ যে আমার সহ্য হচ্ছে না। ড্যাশ 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 ড্যাশ। তাজওয়ার নিজ ফ্ল্যাটে ফিরে এসেছে। ভদ্রলোকের কোট প্যান্ট ছেড়ে একটা ট্রাউজার পরনে খালি গায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকের পার্টিতে গিয়ে প্রথম দিকে মেজাজ খারাপ হলেও শেষে এনজয় করেছে। ভীতু খরগোশের পরিচয় পাওয়া গেছে, যদিও সে ওই রাতের পর এই মেয়ের কথা মনে রাখেনি। এরকম কত মেয়ে তার জীবন এসেছে গেছে, ওই মেয়ে আর এমন বিশেষ কি? তাজওয়ার রুমে ফিরে এলো। মন্টুকে কল করলো, ভাই ভাবি আজকে। মন্টু পুরো কথা বলে শেষ করতে পারল না। তাজওয়ার ঘাড় ডলতে ডলতে বলল, শিকদারদের একটা বোন আছে না? মন্টু চোখ মুখ কুচকে ফোনের দিকে তাকালো। শিকদারদের বোন আছে নাকি এটা দিয়ে ভাইয়ের কাজ কি? মন্টু সঠিক জানে না। সে জিজ্ঞেস করল, আছে নাকি? আছে একটা। নেহা না স্নেহা কি যেন নাম। নাম যেটাই হোক, আপনি কাম কন ভাই। কাল থেকে ওই খরগোশের উপর নজর রাখবি। মন্টু বোকার মতো চন্টুর দিকে তাকালো। এতদিন এক মেয়ের পেছনে ঘুরিয়ে এখন আরেক মেয়ের উপর নজর রাখতে বলছে। ভাইয়ের তো চরিত্রে দোষ আছে, তবে জান যাওয়ার ভয়ে এই কথা সে মুখে বলল না। ওই মায়ের উপর নজর রাখা কি কর্ম ভাই? কিছুই করবি না। তাইলে ওই মায়ের উপর কেন নজর রাখতে বলতেছেন? এমনি সাধারণ কিউরিওসিটি। শেহান শিকদার ভাবির উপর নজর দিচ্ছে দেখে কি আপনিও তার বোনের উপর নজর দিবেন ভাই? কথাটা শুনে তাজওয়ারের মেজাজ খারাপ হলো। মুখ বিকৃত করে গালি দিয়ে বলল, চুপ কর হারামজাদা। তোর মাইন্ডের মতো কি আমার চরিত্র নষ্ট? শত্রুতার জন্য তাজওয়ার খান কারো বোনের দিকে নজর দেয় না। যার সাথে শত্রুতা সোজা তার গলা চেপে ধরে। ড্যাশ 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 ড্যাশ। মিস। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় পেছনে থেকে স্নিগ্ধর ডাক শুনে সেহনাত থেমে গেল। পেছনে ফিরে দেখল স্নিগ্ধ বাবার সাথে দাঁড়িয়ে আছে। মিসকে দেখে স্নিগ্ধ বাবার হাত ছুটিয়ে দৌড়ে এলো। সেহনাতের কোমর জড়িয়ে ধরে বলল, মিস কোলে। শেহান ছেলের এমন আবদার শুনে হতভম্ব হয়ে গেল। এই ছেলেকে জোর করেও কেউ কোলে নিতে পারে না। আজ কি না এই ছেলে নিজে থেকে মিসের কোলে উঠতে চাচ্ছে। স্নিগ্ধর আবদার শুনে সেহনাত ওকে কোলে নিল। স্নিগ্ধকে কোলে নিতে গিয়ে মাথা থেকে ওড়না পড়ে গেলে স্নিগ্ধ তুলে দিল। সেহনাত মিষ্টি হেসে বলল, লক্ষ্মী ছেলে। শেহান ছেলের ব্যাগ নিয়ে এগিয়ে এলো। ওই দিন এই লোকটা ঘরে ঘুমিয়ে পড়ার পর থেকেই সেহনাতের এখন লোকটার সামনে পড়লে অস্বস্তি লাগে। শেহান ছেলের উদ্দেশ্যে বলল, স্নিগ্ধ এবার নামো, তোমার মিসের কষ্ট হবে। স্নিগ্ধ মিসের গলা জড়িয়ে ধরে বলল, হবে না। শেহান ছেলের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এমনিতে স্নিগ্ধ বাধ্য ছেলে, একমাত্র মিসকে পেলেই আজকাল অবাধ্য হয়, কোন কথা শুনতে চায় না। শেহান ছেলেকে আরো কিছু বলবে তার আগে সেহনাত শুভ্র পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট হবে না, আপনি ওর ব্যাগ দিন। শেহান আর কিছু না বলে ব্যাগ দিয়ে দিল। সেহনাত স্নিগ্ধকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। শেহান দাঁড়িয়ে দুজনকে দেখছে। স্নিগ্ধ মুখে হাসি নিয়ে হাত নেড়ে নেড়ে মিসের সাথে কথা বলছে। বিপরীতে সেহনাতও যেন কি বলছে। পায়েল একটার পর একটা ড্রেস গায়ে তুলে দেখে যাচ্ছে, কিন্তু আজকের পার্টিতে পরে যাওয়ার জন্য কোন ড্রেসই পছন্দ হচ্ছে না। অনেকক্ষণ যাবৎ দিবা ওকে দেখছে। সে হঠাৎ জিজ্ঞেস করল, তুই কি এখনো শেহানকে পছন্দ করিস? পায়েল কয়েক সেকেন্ড লম্বা আয়নার দিকে তাকিয়ে আয়নার ভেতরের পায়েলকে দেখল। দিবার প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হয়ে পড়লেও মুহূর্তেই নিজেকে সামলে নিল। আবার ড্রেস গায়ে তুলতে তুলতে হালকা হেসে বলল, বলতে পারছি না। আগের আমিটাকে হারিয়ে ফেলায় এখন শিওর হতে পারছি না। দিবা পায়েলের দিকে তাকিয়ে রইল। আর কেউ না জানুক সে জানে স্কুলে থাকতে এই মেয়ে শেহানের জন্য কতটা পাগল ছিল। নিজে 98 পেয়েও শেহান ফেল করেছিল বলে কেঁদে ভাসিয়েছে। সবাই ভেবেছিল 2 নম্বর কম পেয়ে খাচ্ছে।
চাপা স্বভাবের কারণে সাহস করে কখনো সেহানকে পছন্দের কথা বলতে পারেনি। সেহানও তো তখন অন্যরকম ছিল। দেখা যেত ক্লাসের ফার্স্ট গার্ল তাকে প্রপোজ করলে সে এটাকে ফান বানিয়ে পুরো স্কুলে ছড়িয়ে দিত। এই মাসে তোর ডেট না থাকার পরেও তুই আর শুটের জন্য রাজি হয়েছিস। আজকে আবার অফিসের সাকসেস পার্টিতেও যাচ্ছিস। কেন জানতে পারি? পায়েল দিবার দিকে তাকালো। দিবা উত্তরের জন্য তাকিয়ে থাকলেও পায়েল বলল, এটা পরে যাব। ভালো লাগবে না। সেহানের কিন্তু গার্লফ্রেন্ডও থাকতে পারে। থাকুক। আমি কি ওকে প্রপোজ করতে যাচ্ছি নাকি? তুই এখনো স্কুলের দিনে পড়ে আছিস দিবা। অথচ আমি চাইলেও আর ওসব দিনে ফিরে যেতে পারবো না। সেহানকে আমি পছন্দ করতাম। এখন করি কি না জানি না। তবে তুই যেসব ভেবে ভয় পাচ্ছিস ওসব তোর ছেলেমানুষি ভাবনা। কিশোরী বয়সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে তোর কি মনে হয় এখন পারবো মা? অফিসের পার্টিতে সেহান যায়নি। বাবা তাকে বারবার কল দিচ্ছে দেখে ফোন অফ করে রেখেছে। কিসের ছাতার পার্টি নাকি? সেখানে গিয়ে তার কাজ কি? পার্টি যাওয়ার থেকে ভালো সে তার ছোট ইঁদুরকে নিয়ে ঘুরতে এসেছে। স্নিগ্ধ চাচ্চুর সাথে মিলিয়ে কালো শার্ট পরেছে। তার চোখেও রোদ চশমা। ঘুরে ফিরে রেস্টুরেন্টে খেয়ে সেহান বলল, তোর বাপের পার্টি অফিসে যাবি? পার্টি অফিস কি চাচ্চু? কাজের জায়গা। তোর বাপ ওখানে কাজ করে। ওখানে গিয়ে কি আমরাও পাপার সাথে কাজ করব? সেহান হেসে ফেলল। ইঁদুরটার দিকে তাকিয়ে কুটুস করে কামড়ে দিতে ইচ্ছে করল। ভাই স্নিগ্ধকে বাড়িতে নিয়ে আসার পর এই ছোট ইঁদুর তার খানার মতো হয়ে গেছে। একে সে মন চাইলে হাসায় আবার কাঁদায়ও। যতটা আদর করে তার থেকে অনেক বেশি জ্বালায়। প্রথম এসবের জন্য স্নিগ্ধ তাকে পছন্দ করত না। তার কাছে আসতে চাইত না। কিন্তু সময়ের সাথে সাথে এই ছেলেও তার যন্ত্রণা সহ্য করে গেছে। বুঝে গেছে চাচা যেহেতু ভালো হবে না তাই আমাকেই অভ্যস্ত হতে হবে। সেহান স্নিগ্ধকে নিয়ে পার্টি অফিসে এলে ওদের দেখে সেহান অবাক হলো। জিজ্ঞেস করল, তোরা এখানে? স্নিগ্ধ হাত বাড়িয়ে চাচার কোল থেকে বাবার কোলে চলে গেছে। সেহান চেয়ারে বসতে বসতে বলল, তোমার ছেলেকে নিয়ে ঘুরতে এলাম। আমার অফিস কি কোন পার্ক? আরে ভাই তোমার ছেলে তোমার অফিস দেখতে এসেছে। তুমি রাগ করছো কেন? সেহান রাগ করছে না। ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু খাবে আব্বা? সেহান মুখ বাঁকিয়ে বলল, তোমার কি মনে হচ্ছে আমি তোমার ছেলেকে না খাইয়ে রেখেছি? এই ছোট পেটে কত কিছু ঠুসেছে জিজ্ঞেস করে দেখো। সেহান যদিও বলেছে তারা ঘুরতে এসেছে তবে এটা পুরোপুরি সত্য নয়। সে বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে এবার বড় কিছু করার প্ল্যান করেছে। ওই প্ল্যান নিয়েই ভাইয়ার সাথে আলোচনা করতে এসেছে। বাড়িতে কথা বলার সময়ই পায় না। বাবা মা কেন নিজেদের বিয়েতে আমাকে রাখেনি এই বিরহ নিয়ে শৈশব কাটিয়েছি। তাই এইবার আমি বাবা মার বিয়ে দেখতে চাই। সেহান ছেলেকে কোলে নিয়ে বসে সেহানের দিকে তাকালো। পাগলের পাগলামি কথায় তেমন একটা গুরুত্ব দিল না। ছোটবেলায় এই ছেলে যেমন পাগল ছিল এখনো আছে। ছোটবেলা বাবা মার বিয়ের অ্যালবাম দেখে কান্না করত, বাবা মার সাথে কেন তার ছবি নেই? তাকে ছাড়া কেন বিয়ে করেছে? কি হলো? কিছু বলো। কি বলবো মানে? তুমি বাবা মার বিয়ে দেখতে চাও না? এসব করলে মা হয়তো কিছু বলবে না। কিন্তু বাবা তোকে সহ আমাকেও বাড়ি থেকে বের করে দিবে। সেহান চেয়ারে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসল। প্রতিবাদ জানিয়ে বলল, কেন বের করে দিবে? আমরা কি অন্যায় কিছু করব? যাকে একবার বিয়ে করেছে তাকে আরেকবার বিয়ে করতে সমস্যা কি? নিজের বউকেই তো করবে। আমি তো নিজের বউকে বছরে বছরে বিয়ে করব। প্রতিবার বাসরঘর সাজাব। সেহানের লাগামহীন কথাবার্তা শুনে সেহান চোখ রাঙিয়ে তাকালো। সেহান বলল, কি? চোখ পাকাও কেন? তুমি নিজের বউকে বিয়ে করতে পারবে না? বাজে বকা শেষ হয়ে গেলে স্নিগ্ধকে নিয়ে বাড়ি যা। যাব। কিন্তু তোমাকে কিন্তু বাবা মাকে রাজি করাতে হবে। ড্যাশ 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 ড্যাশ। সেহনাত পড়াচ্ছে। স্নিগ্ধ গালে হাত দিকে তাকেই দেখে যাচ্ছে। সেহনাত অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেও কিছু বলল না। পড়ানো শেষ করে স্নিগ্ধর সামনে এসে মুখে হাসি নিয়ে চুকে বলল, এই স্নিগ্ধ বাবু, আপনি এত মনোযোগ দিয়ে আমাকে কেন দেখছেন? স্নিগ্ধ নিষ্পাপ হেসে বলল, তুমি অনেক সুন্দর মিস। বাচ্চা ছেলেটার কথায় সেহনাত অবাক হলো। সে মোটেও ততটা সুন্দরী না। তবে সেহনাত এটাও বুঝতে পারছে স্নিগ্ধ সেই অর্থে তাকে সুন্দর বলেনি। বলেছে পছন্দ করার দিক থেকে। তাই সেও মজা করে বলল, সত্যি নাকি? হুম। তুমি অনেক প্রিটি। আই লাইক ইউ। সেহনাত এবার হেসে ফেলল। স্নিগ্ধর চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাকে লাইক করার জন্য থ্যাংক ইউ। তুমি তো আস্ত একটা কিউটি। স্নিগ্ধ লজ্জা পেল। স্নিগ্ধকে লজ্জা পেতে দেখে সেহনাত ঠোঁট টিপে হেসে ছেলেটাকে দেখতে লাগলো। স্নিগ্ধর চোখ ভীষণ সুন্দর। ছেলেটা নিশ্চয় ওর মায়ের মতো হয়েছে। স্নিগ্ধর মায়ের কথা মনে আসাতে সেহনাতের ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল। হয়তো স্নিগ্ধর মা মারা গেছে। আর না হলে ডিভোর্স হয়ে গেছে।
এই ছেলেটাও তার মতো মায়ের ভালোবাসা পায়নি। তবে স্নিগ্ধকে ভালোবাসার মানুষের কমতি নেই। মিস, কি বাচ্চা, তুমি আজ আমাদের বাসায় যাবে? সেহনাত আঁতকে উঠল। সে আর ভুলেও এই ছেলের ইনোসেন্ট কথাই ভুলবে না। গতবারের বিব্রতকর পরিস্থিতির কথা এখনো ভুলতে পারেনি। ড্যাশ 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 ড্যাশ। শেহান যেমন চেয়েছিল তেমন ভাবে না হলেও বিশাল পার্টি রাখা হয়েছে। পার্টির পুরো আয়োজন সে আর ভাই মিলে করেছে। আজ শহরের প্রায় অনেক মানুষই তাদের বাড়িতে আমন্ত্রিত। শেহান স্নিগ্ধর মিসকেও ইনভাইট করতে চেয়েছিল, কিন্তু শেহান শুনে কপাল কুঁচকে বলেছে, উনাকে কেন ইনভাইট করবি? শেহান সহজ গলায় বলেছে, উনি আমাদের ছোট ইঁদুরের মিস। শেহান জানে এই ছেলের মনে কি চলছে, তাই সে শেহানকে আগে থেকেই সাবধান করে দিয়ে বলল, তোকে সব জিনিসে প্রশ্রয় দেই দেখে ভেবে নিস না তোর বাড়াবাড়িও মেনে নিব। ভাইয়ের কথা শুনে শেহান অবাক হওয়ার ভান করে বলল, যাহ বাবা, বাড়াবাড়ির কি দেখলে? শেহান কিছু বলল না, তবে কঠিন চোখে ভাইকে শাসিয়ে দিল। তাই শেহানও আর বাড়াবাড়ি করেনি। সে বাড়াবাড়ি করলে ভাইয়ের হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাইয়ের ছেলেকে দিয়ে বাড়াবাড়ি করাতে তো কোন বাধা নেই। যা সে পারবে না তা তার ছোট ইঁদুর করবে। তারা এসে শেহানের পেছনে দাঁড়ালো। শেহান ফিরে তাকিয়ে তারাকে দেখে বিষম খেল। এই মেয়েকে শার্ট প্যান্টে দেখেই অভ্যস্ত সে। আজ শাড়িতে দেখে হাসি আটকাতে পারল না। স্যারের চামচি, তোমার সাথে এই বাঙালি স্বাদ ঠিক যাচ্ছে না। মনে হচ্ছে কাক ময়ূরের পাংখ লাগিয়েছে। তারা শেহানের কথায় কিছুই মনে করল না, উল্টো একগাল হেসে বলল, স্যার ও ম্যাম বলেছেন আমাকে শাড়িতে ভীষণ মানিয়েছে, তাই আপনার মতামত গুরুত্ব রাখছে না। শেহানের তারার মাথায় চাটি মারতে ইচ্ছে করল, হাতও উঠিয়েছিল, কিন্তু একটু দূরে হঠাৎ শোরগোল শুরু হলে শেহান তারা দুজনই ওদিকে তাকালো। পার্টিতে পায়েল মির্জা এসেছে। তাকে দেখেই সবাই কথা বলে ছবি তুলতে যাচ্ছে। শেহান জানত না পায়েল মির্জাকেও ইনভাইট করা হয়েছে। সে তারাকে জিজ্ঞেস করল, পায়েল মির্জা এখানে কেন? স্যার নিজে উনাকে ইনভাইট করেছেন। শেহান কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কেন? আমাদের নতুন 2টা প্রোডাক্টেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি তো আসবেনই। পায়েল ভিড় থেকে ছাড়া পেয়ে শাহজাহান সাহেবের কাছে এল। শাহজাহান সাহেব স্ত্রীর সাথে দাঁড়িয়েছিলেন। পায়েল মুখে হাসি নিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আঙ্কেল। হ্যাপি অ্যানিভার্সারি আন্টি। শাহজাহান সাহেবও আন্তরিক হেসে বললেন, ধন্যবাদ মা। তবে ফারহানা কিছুই বলল না। এই মেয়েকে সে টিভিতে দেখেছে, কি সব জামাকাপড় পরে পুরুষ মানুষের সামনে হাঁটে, বিশ্রী লাগে। তার স্বামী এই মেয়েকে কেন দাওয়াত দিয়েছে? বুড়ো বয়সে বিমরতি হয়েছে, মেহমান সব যাক, আজকে এই বুড়োর বিমরতি ছুটাবে। পায়েল যেখানেই যায় সেখানে তার কিছু সংখ্যক ভক্ত বেরিয়েই আসে। সবাই তার সাথে কথা বলতে চায়, তার সাথে ছবি তুলতে চায়। আজও ভক্তদের মন রেখে ছবি তুলে শেহানের দিকে এগিয়ে এলো। নিজে থেকেই শেহানের সাথে কথা বলল। হ্যালো। শেহান উত্তরে হাই বলল। পায়েল জিজ্ঞেস করল, কেমন আছো? পায়েলের সাথে আগেও তার 2বার দেখা হয়েছে। তখন চিনতে না পারলেও এখন চিনে, তাই সে আজ সহজভাবেই কথা বলছে। ভালো। আমি তোমাকে চিনতে পারিনি। অবশ্য চেনার কোথাও না। তুমি এখন আর চশমা পরো না, আর না চুলের 2 বেনি করো। শেহানের কথা শুনে পায়েল হেসে ফেলল, মনখোলা হাসি। অনেকদিন পর 2 বন্ধুর দেখা হলে তাদের মাঝে সেসব কথা হয়। ওরা দুজনও নিজেদের ব্যাপারে এটা সেটা নিয়ে কথা বলল। শেহান স্কুলের সময়ের সব কথা মনে করতে লাগলো। ক্লাস 7 বা 8 সঠিক মনে নেই। তুমি একবার অঙ্ক পরীক্ষায় 98 পেয়েও কেঁদেছিলে। পায়েল একটু লজ্জা পেল। সে কেন কেঁদেছিল এটা যদি শেহানের জানা থাকতো তাহলে হয়তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে যেত। শেহান বলল, সেবার আমি কত পেয়েছিলাম জানো? পায়েল জানে। তারপরও না সূচক মাথা নাড়ল। 32 পেয়ে ফেল করেছিলাম। কথাটা বলে শেহান উচ্চ শব্দে হেসে উঠল। পায়েল শেহানকে হাসতে দেখছে। তার মনে আছে, সে যখন কাঁদছিল তখন এই ছেলে তার উদ্দেশ্যে কটু বাক্য ছুড়ে দিয়েছিল। সেসব কথা শুনে সে আরো বেশি কেঁদেছিল। ফেল করেও এই ছেলে বন্ধুদের ট্রিট দিয়েছে। পায়েল বলল, তুমি আগের মতোই আছো, একটুও বদলাওনি। শেহান পায়েলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুমি সবটাই বদলে গেছো, একটুও আগের মতো নেই। দেখলে না তোমার সাথে 2বার দেখা হওয়ার পরও আমি তোমাকে চিনতে পারিনি। দিবা পরিচয় না দিলে হয়তো চিনতেও পারতাম না। চলবে।